কি পড়াবো বলুন, কি টপিক একটা বলুন, টাইম তো কম আজকে। কি টপিক, কি কিছু কি বলবো? কি পড়াবো আজকে ভেবে আসি না, মানে যা বলবেন। But, মানে এত শর্ট টাইমে তো কোনো টপিক হবে না। এমনি যদি কোনো জানার থাকে সেটা বলুন, সেই হিসেবে বলুন। হ্যাঁ। হুম। 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 আচ্ছা, ঠিক আছে, খুব ভালো জিনিস। তাহলে সিবিসি, ঠিক আছে, এটার মানে হলো কমপ্লিট ব্লাড কাউন্ট, ঠিক আছে। একটা কমপ্লিট ব্লাড কাউন্টের রিপোর্টে দেখবেন প্রথমে আছে হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে, একটা আরবিসি থাকে, ডাব্লিউবিসি থাকে, ঠিক আছে। ডাব্লিউবিসির মধ্যে আবার কি থাকে, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট থাকে, ইউসিনোফিল, বেসোফিল, এগুলো থাকে, ঠিক আছে। একটা প্লেটলেট আছে একটা, শেষে একটা ইএসআর থাকে, আর বাকি কিছু প্যারামিটার থাকে, যেমন হচ্ছে পিসিভি থাকে। পিসিভি কথাটা আরেকটা নাম আছে, হেমাটোকিট বলা হয়, হিমাটোক্রিট। যার নাম পিসিবি তার নাম হিমাটোক্রিট, কিন্তু বেশিরভাগই ওই রিপোর্টে পিসিবি কথাটা লেখা থাকে, ঠিক আছে। তার সঙ্গে থাকে এমসিএইচ থাকে, তারপরে হলো ওটা ফ্র্যাকশন, হ্যাঁ, মেন কর্পাসকুলার ভলিউম থাকে, আর এমসিএইচসি থাকে। এগুলো কতগুলো প্যারামিটার থাকে। ইএসআরটা তো বললাম, ঠিক আছে। আর অনেক সময় যদিও এখানে খুব রুটিনলি আমরা করাই না, একটা সিবিসির মধ্যে পেরিফেরাল ব্লাড স্মিয়ারও আছে, ঠিক আছে। এটা এখন পয়েন্টটা ছেড়েই দিচ্ছি। হ্যাঁ, সেটাই বলবো তো এখন আমি, সেটাই তো বলবো। হ্যাঁ, না, আমি ইউটিউবে দিয়ে দেবো, সে লিঙ্ক তো পারেন, সে ছবি তুলে নিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি ইউটিউবে দিয়ে দেবো। এবার কোনটা কি মানে তো এক এক করে আসে, আমি আসছি সব। হ্যাঁ, এমসি আগে, এটা আগে এমসিবিটাই রাখুন আগে, এমসিবি। এটা হলো এমসিএইচ। এগুলো খুব একটা না জানলেও চলবে, তবু আমি ছোট্ট করে বলে দেবো, একটু জানার দরকার আছে, ঠিক আছে, একটু জানলেই জিনিসটা পড়েছে। রেকর্ডিংটা ঠিকঠাক আসছে তো? ঠিক আছে, আমি সব বলে দিচ্ছি কোনটার কি মানে। এমসিবি কথাটার মানে হলো এমসিবি কথাটা মানে মেইন কর্পাসকিউলার ভলিউম, মানে একটা আরবিসির গড় আয়তন কত, গড় ভলিউম কত। আমরা ছোটবেলাতে গড়ের অঙ্ক করে এসেছি, অ্যাভারেজ যেটাকে বলি আমরা, ঠিক আছে। টোটাল যা ভ্যালু একটা পাই, আর কতগুলো নাম্বার আছে সেটা, যেমন ধরলাম যে 5টা লোকে আমি ওজন পেলাম, কারো 60 কেজি, কারো 70-80 কেজি, টোটাল ওয়েটটা করে 5 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 5 জনের গড় ওয়েট পেয়ে গেলাম। এখানে এমসিভি মানে হলো মিন কর্পাসকুলার ভলিউম, মানে হচ্ছে অ্যাকচুয়ালি পিসিভিটা মানে হলো কিন্তু প্যাকড সেল ভলিউম, ঠিক আছে, প্যাকড সেল ভলিউম, মানে টোটাল যে আরবিসি গুলো রয়েছে, আরবিসি গুলোর ভলিউমটা কত, তার আরেকটা নাম হচ্ছে হেমাটোক্রিট, ঠিক আছে। তাহলে ভেরি সিম্পল, মেন কর্পাসকুলার টোটাল যা ভলিউমটা পাবো, সেইটা তোমার আরবিসির নাম্বার দিয়ে আমি ডিভাইড করে দিই, তাহলেই তো হয়ে গেল, একদম সিম্পল জিনিস। আমি আরবিসি টোটাল যা ভলিউম পেয়েছি, পিসিভি কথাটা মানে হচ্ছে আরবিসির ভলিউম, ঠিক আছে। টোটাল ভলিউমটাকে নাম্বার অফ আরবিসি দিয়ে ভাগ করলে আমি মেন ভলিউমটা পেয়ে গেলাম। কিভাবে মানে, সাপোজ ধরো কারোর পিসিবি পেলাম আমি 45, এটা পার্সেন্টেজ হয়, ঠিক আছে। আর কারো হচ্ছে ধরো আরবিসি নাম্বারটা পেলাম 4 মিলিয়ন, ঠিক আছে। এ করে যেটা আসবে সেটাই নর্মালি যেটা হয়, এটা
এমসিবির ভলিউমটা থাকে মোটামুটি ওই 70 থেকে 100-এর মতো, ঠিক আছে। এটা নাম দেওয়া হয়েছে, ওই একটা ইউনিট আছে, এটা হলো এটা তো পার্সেন্টেজ থাকে পার মিলিয়ন, ঠিক আছে। এটা ভ্যালু ধরি এটা আমরা, ঠিক আছে। এটা যদি 100-র বেশি চলে যায়, ঠিক আছে, তখন আমরা কি বুঝবো সেটা আমি বলতে চাই। তার মানে কি, যদি আমি ভ্যালুটা 100 বা 110-এর বেশি পাই, তার মানে আরবিসির যে নর্মাল সাইজ ধরেন বেড়ে গেছে। একটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলে কথা, যেখানে আরবিসির ভলিউমটা সাইজটা অনেক বড় হয়ে যায়। সেটা আমি পরপর আসবো, ওই জন্য তো বলছি একটু আমি গুছিয়ে বলে একদিক থেকে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। আর এমসিএইচ কথাটা মানে হলো মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন। মিন কর্পাসেল মানে কি, রেড ব্লাড কর্পাসেল, এগুলো হচ্ছে বেসিক্যালি আরবিসি আরবিসির প্যারামিটার। মিন কর্পাসকিউলার এইচ ফর হিমোগ্লোবিন, এটা ছিল মিন কর্পাসকিউলার ভলিউম। আর এটা আমার হচ্ছে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, মানে হচ্ছে আমি টোটাল হিমোগ্লোবিন কারো 15 গ্রাম পেয়েছি, ঠিক আছে। তাহলে টোটালটাকে আমি যদি আরবিসি নাম্বার দিয়ে ভাগ করে দিই, তাহলে একটা আরবিসিতে কতটা হিমোগ্লোবিন পেয়ে যাব, সেটা খুব একটা ইউনিটে ধরুন আমি এটা 15 গ্রাম পেলাম, ঠিক আছে। আর আরবিসির নাম্বারটা মিলিয়নে হয়, সেটা একটা নতুন ইউনিট নাম দেওয়া হয়েছে পিকোগ্রাম বলে একটা ইউনিট, ঠিক আছে। অর্থ জানতে হবে না। তো মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন মানে হচ্ছে একটা হিমোগ্লোবিনে, আমি তো টোটাল হিমোগ্লোবিন এটা দেখছি টোটাল আরবিসির মধ্যে, তাহলে টোটাল আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন পেয়েছে সেটা যদি আরবিসির নাম্বারটা দিয়ে ডিভাইড করে দিই, তার মানে কি হলো, একটা আরবিসিতে কতটা হিমোগ্লোবিন সেটা আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এমসিএসসি কথাটা মানে হলো মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এটা পার্সেন্টেজে ধরা হয়। মিন কর্পাসকিউলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন মানে হচ্ছে এটা বেসিক্যালি ডিগ্রি, মানে হচ্ছে যে একটা আরবিসিতে যে হিমোগ্লোবিনটা আছে সেটা টোটাল যতটা থাকবে তার কতটা পার্সেন্টেজ রয়েছে। এখানে আমি এমসিএইচএম টোটাল ভ্যালুটা পাচ্ছি যে একটা হিমোগ্লোবিনে কতটা আমার হিমোগ্লোবিন আছে। আর যখন আমি হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন দেখছি, তার মানে একটা হিমোগ্লোবিন মলিকিউলে যতটা হিমোগ্লোবিন থাকার কথা তার কত পার্সেন্টেজ আছে। মানে কি রকম, একটা এক্সাম্পল দিলেই হবে। সাপোজ এই একটা গ্লাস, এই একটা গ্লাস, ঠিক আছে। এই গ্লাসে আমি ধরে নিলাম 500 ml জল ধরে, ঠিক আছে। কিন্তু আমি তো জল রেখেছি কত, কিন্তু সাপোজ আমি 40% রেখেছি, মানে ঠিক আছে, ধরো আমি 300 ml রেখেছি, ধরে নিলাম কথার কথা, ঠিক আছে। এবার আমি যদি বলি যে এই গ্লাসটায় কতটা জল আছে, তাহলে আমি কি বলবো, সিম্পল যদি বলি 300 ml আছে, তাহলে ভ্যালু পেয়ে গেলাম। তাহলে একই রকম ভাবে আমি টোটাল হিমোগ্লোবিনকে নাম্বার অফ আরবিসি দিয়ে ভাগ করলাম, তাহলে আমি পেয়ে গেলাম যে একটা আরবিসি মলিকিউলে কতটা হিমোগ্লোবিন আছে। তাহলে এখানে আমি পেয়ে গেলাম যে 500 থাকার কথা 300 ml আছে। এবার আমি যদি বলি যে যতটা এর ক্যাপাসিটি তার কত পার্সেন্টেজ আছে, এর যা ক্যাপাসিটি তার কত পার্সেন্টেজ আছে, তাহলে হিসেব করলেই হয়ে গেল 300/500 ইন্টু 100, দূরে চলে গেল 530। তার মানে কি, যে এর টোটাল যা ক্যাপাসিটি তার 60% ওয়াটার আছে। দুটো জিনিসটা একই হলো, কিন্তু এটা আমি অ্যাবসলিউট ভ্যালু দিয়ে বলছি যে এই গ্লাসে 300 ml জল আছে। আবার এবার আমি এখানে কি বলতে পারি, যে টোটাল যা ক্যাপাসিটি তার 60% আছে। জিনিসটা তো একই, এটা অ্যাবসলিউট ভ্যালু। আরও কম হবে না, হ্যাঁ কম হবে, 50% হবে। 250 হলে 50% হবে, আসলে কম, ব্যাপারটা ওই রকমই। ঠিক একই রকমভাবে যখন আমি বলছি এমসিএইচ মানে একটা হিমোগ্লোবিন মলিকিউলে কতটা হিমোগ্লোবিন, আর যখন বলছি কনসেন্ট্রেশন মানে ডিগ্রি অফ ফিলিং, মানে যেমন ধরুন কথার কথা বলছি যে আমি ভ্যালুটা 15 পেলাম, ঠিক আছে, মানে এইটা এমসি, ঠিক আছে। এবার হচ্ছে এটা আমি তাহলে পার্সেন্টেজ করে দেখবো যে কতটা আছে। দুটো জিনিস, একটা হয় অ্যাবসলিউট ভ্যালু, এটাকে বলছি আমি অ্যাবসলিউট ভ্যালু, আর এটাকে বলছি আমি রিলেটিভ ভ্যালু, আপেক্ষিকভাবে কতটা আছে। আমার দুটো কিডনি থাকার কথা, দুটো কিডনি আছে, তাহলে আমরা 100% একটা কিডনি বার করে নিই। আমি কি বলবো, আমার একটা কিডনি আছে। আমি যদি পার্সেন্টেজে বলি আমার 50% কিডনি আছে। আমি একটা মোবাইল কিনতে গেছি 10,000 টাকা দাম ধরে নিচ্ছি, আমার কাছে 5,000 টাকা আছে, আমি কি বলবো, আমার কাছে 5,000 টাকা আছে, এটা অ্যাবসলিউট হলো। আর আমি যদি আমার যতটা দরকার তার কত পার্সেন্ট, 50% আছে, ওটা হলো রিলেটিভ ভ্যালু, ঠিক আছে। তাহলে অ্যাবসলিউট ভ্যালুটা সবসময় নাম্বারের পার্সপেক্টিভে আছে, যখন আমি রিলেটিভ বলবো সেটা পার্সেন্টেজে আসবে। তো ওই দুটো হচ্ছে ওই রকম ব্যাপার।
হ্যাঁ, এগুলো হচ্ছে বেসিক্যালি আরবিসির প্যারামিটার। আরবিসির প্যারামিটার আমরা আরবিসিটাকে বিভিন্ন দিক থেকে কম রাখি। একটা মানুষকে আমি কিভাবে জাজ করতে পারি সে কিরকম ভালো মানুষ কিনা? হ্যাঁ, এইসব আরো জটিল। আরবিসির প্যারামিটার বলে, ইন্ডিসেস বলা হয় এগুলোকে, ঠিক আছে? আসলে আমাকে বলতে দিচ্ছেন না আপনারা, ঠিক আছে? এগুলোকে বলা হয় আরবিসি ইন্ডিসেস। মানে একটা আরবিসি কে আমি বিভিন্ন দিক থেকে ডেসক্রাইব করছি। একটা মানুষকে আমি কত রকম গুণ দিয়ে বিচার করতে পারি, মানুষটা ভালো কিনা, তার টাকা পয়সা আছে কিনা, সে গরিব না বড় লোক, সে দয়ালু না সে ক্রুয়েল, ঠিক আছে, তার শরীরটা ঠিকঠাক আছে কিনা, চোখ তাহলে একটা মানুষকে বিভিন্ন প্যারামিটার দিয়ে আমি দেখবো। তো একটা আরবিসিকে বিভিন্ন প্যারামিটার দিয়ে আমি দেখছি। তো এগুলোকে বলে আরবিসি ইন্ডিসেস, ইন্ডেক্স। একটা আরবিসিকে ডেসক্রাইব করে আমার এতগুলো, কারণ এগুলো করে যেটা হয় আমি ডায়াগনোসিস করতে পারি যে হিমোগ্লোবিন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়েছে, না পেশেন্টের থ্যালাসেমিয়া হয়েছে, না কোনো ক্রনিক ডিজিজ থেকে অ্যানিমিয়া হচ্ছে, হ্যাঁ, না কোনো একটা বডিতে একটা কোনো অটোইমিউন প্রসেস চলছে তার জন্য একটা, না না আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়েছে, না পেশেন্টের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়েছে। আমি একটা সেটাই তো আমি বলতে চাইছিলাম, মাঝে মাঝে তো জটিল হয়ে গেল। আমি তো ঠিক গুছিয়ে বলতাম। একটা সিবিসি রিপোর্ট দেখে অনেক কিছু বলা যায়, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া না কি আছে, হ্যাঁ, আর সব হিসাবে ট্রিটমেন্টটা হবে। ঘোরা থেকে না, আমি বলছি এখন হিমোগ্লোবিন দিয়ে শুরু করছি, ঠিক আছে? হিমোগ্লোবিনের অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে নর্মাল ভ্যালুটা হচ্ছে 15 গ্রাম পার ডেসিলিটার বা 100 ডেসিলিটার, মানে কি 100 ml। যারই নাম ডেসিলিটার তারই নাম হচ্ছে 100 ml, ঠিক আছে? তাহলে 100 ml ক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে গড়ে 15 থাকে, ঠিক আছে? এবার কারো 14 হতে পারে, কারো 13 হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে? তাহলে যদি হিমোগ্লোবিন যদি কম থাকে, মানে 15 কম থাকছে, ঠিক আছে, কারো 12 বা 13 আছে, সেটাকে আমরা কি বলবো? অ্যানিমিয়া বলবো। এটা মেলদের ক্ষেত্রে 15 ধরা, ফিমেলদের ক্ষেত্রে একটু কমও ধরি আমরা, 14, ঠিক আছে? আর হিমোগ্লোবিন যদি আমরা 16, মানে এবার যদি হিমোগ্লোবিন কারো 16 বেশি হয়ে যায়, তাহলে এটাকে যদি বলি আমরা অ্যানিমিয়া, বা বাংলায় রক্তাল্পতা বলি আমরা। রক্ত রক্তের রক্ত কমে গেছে, রক্তাল্পতা, এটা বাংলায় বলি আমরা, ঠিক আছে? অ্যানিমিয়া যদি ছেলেদের ক্ষেত্রে 16.5 বেশি হয়, তার একটা নাম আছে, মানে হিমোগ্লোবিন যেখানে নর্মাল থেকে বেড়ে গেছে, ঠিক আছে, তাই সে কন্ডিশনটাকে বলি আমরা পলিসাইথেমিয়া। এটা আবার আলাদা টপিক হয়ে যাবে, ঠিক আছে? অ্যানিমিয়া একটা আলাদা টপিক। তো পলিসাইথেমিয়া নিয়ে একটা আমি বলেছি, একটা ভিডিও কদিন আগে দিয়েছিলাম ফেসবুকে, ঠিক আছে? ওখানে গিয়ে একটু দেখে নিতে পারেন, তাহলে আইডিয়াটা পেয়ে যাবে। হ্যাঁ, ছেলেদের জন্য 15, ঠিক আছে? এবার কারো 12 বা 13 আছে, তার মানে তার রক্ত কমে গেছে, রক্ত নেই, তার অ্যানিমিয়া হয়, যেরকম ভাবার কিছু নেই। আমাকে দেখতে হবে যে আদার প্যারামিটারগুলো ঠিক আছে না, অন্য কোনো প্রবলেম আছে কিনা, সেটা দেখতে হবে, ঠিক আছে? কিন্তু কোনো একটা আমাদের দেশে কোনো একটা মেয়ের আমি যদি 12 হিমোগ্লোবিন পাই, ডেফিনেটলি কম, ঠিক আছে? কিন্তু এটা নিয়ে আবার খুব বেশিও এ করা দরকার নেই যে রক্ত, না বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, রক্ত কম পেলেও কি বলে দেয় আপনার শরীরে রক্ত নেই। মানে ধরুন কারো হিমোগ্লোবিন 11 এসছে, ঠিক আছে, বা কারো 10 এসছে হিমোগ্লোবিন, তাকে কি বলে, বিশেষ করে যারা গ্রামের দিকে প্র্যাকটিস হয়, আপনার শরীরে রক্ত নেই। এই যে রক্ত নেই কথাটা বলে তার অটোমেটিক ভয় হবে, তো তাকে বলতে হবে হ্যাঁ আপনার যা রক্ত তার তো কম আছে, একটা আয়রন ট্যাবলেট খেলে আপনার ঠিক হয়ে যাবে। আমাদের দেশে মেয়েদের রক্ত কম, হিমোগ্লোবিন কম থাকার প্রধান কারণটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। কারণ মেয়েদের প্রতি মাসে পিরিয়ড হয়, ব্লাড লস হচ্ছে, প্রপার নিউট্রিশন পায় না, হ্যাঁ, কাজ করতে হয়, তো অটোমেটিক্যালি মেয়েদের একটা হবে, ঠিক আছে? তো তাকে এটাই বলতে হবে যে আপনার হিমোগ্লোবিন যতটা থাকার কথা তার থেকে একটু কম আছে, এটা নিয়ে ভয় বা চিন্তা করার কিছু না, আয়রন ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। এইটা হবে মানে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ। এবার আমি তাকে দেবো না আপনার রক্ত নেই শরীরে, সে তো টেনশনে পড়ে যাবে। আর শুধু অ্যানিমিয়া মানে রক্ত কম আছে বললে তো হলো না, এবার অ্যানিমিয়াটা কেন হলো, তার কারণটা কি, সেটা তো খুঁজে বার করতে হবে। প্রতিটা ট্রিটমেন্ট আলাদা। অ্যানিমিয়া একটা বিশাল বড় টপিক, যেগুলো কমন সেগুলো আমি বলে দেবো।
হিমোগ্লোবিন মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি আরবিসি, প্রথমে আমরা এটা হিমোগ্লোবিন বলছি। হিমোগ্লোবিনটা কোথায় থাকে? আরবিসির মধ্যে থাকে। এই হচ্ছে একটা আরবিসি, ডাম্বেল শেপের মতো হয় আরবিসি। আরবিসির ভিতরে হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে। এর থেকে বেশি জানা দরকার নেই। এবার আমি যদি বলি যে হিমোগ্লোবিন বা আরবিসির কাজটা কি, না জানলেও চলে, তো মেনলি যেটা আমরা বলি, ঠিক আছে, মানে এটা বলি আমরা ফাংশন অফ আরবিসি। আরবিসি কি করে তার মধ্যে, আরবিসির মধ্যে বেসিক্যালি সে কাজটা হিমোগ্লোবিন করে। যেমন এই যে আমরা অক্সিজেন নিচে লাংস থেকে রক্তে যাচ্ছে, রক্ত টিস্যুতে যাচ্ছে, এই যে অক্সিজেন ট্রান্সপোর্ট, ফুসফুসে গেলে অক্সিজেন সেখান থেকে ব্লাডে যাচ্ছে, ব্লাড থেকে অক্সিজেন করে টিস্যুতে যাচ্ছে, তাহলে টিস্যু অব্দি রক্ত মানে অক্সিজেনটাকে পৌঁছে দেওয়া কার কাজ? আরবিসির কাজ। তার মধ্যে আরবিসির মধ্যে কি হচ্ছে? হিমোগ্লোবিন করছে। আবার সেলের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেটাকে আবার আরবিসি বহন করে এনে লাংসের ক্যাপিলারি থেকে লাংসে দিয়ে লাংস থেকে আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে মেনলি হিমোগ্লোবিন যেটা করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্টে হেল্প করে। অক্সিজেন কার্বনের ট্রান্সপোর্টে হেল্প করে। আরও দু একটা কাজ করে, সেটা আমি বলছি না, না জানলেও চলবে। তাহলে একটা হলো হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে। মোটামুটি আপনি দেখবেন যে অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে 14-15, ফিমেলদের ক্ষেত্রেও 12-13-14-র মধ্যে কাছাকাছি থাকলে কোনো অসুবিধা নেই। এবার যদি বাকি প্যারামিটারগুলো আমার দেখে মনে হয় এটা আয়রন ডেফিসিয়েন্সি আছে, সেটা আস্তে আস্তে বুঝে যাবেন, তাহলে তাকে আয়রন সাপ্লিমেন্টেশন দিতে হবে, আয়রন দিতে হবে তাকে একটু। একটা আরবিসির গড় আয়ু কতদিন? 120 দিন। একটা আরবিসির গড় আয়ু মানে একটা আরবিসি আজকে আমার বোন ম্যারাতে তৈরি হলো, সে কতদিন আমার রক্তে থাকবে, সেটা হলো 120 দিন। 120 দিন মানে কত? 4 মাস, ঠিক আছে। তারপরে এখান থেকে ভাঙবে, এখানে হিমোগ্লোবিন মলিকিউলটা আসে। হিমোগ্লোবিনের দুটো পার্ট আছে, হিম এবং গ্লোবিন। এই হিমটা পরবর্তীতে কিসে কনভার্ট হয়? বিলিরুবিনে কনভার্ট হয়, এগুলো বলেছিলাম, ঠিক আছে। তাহলে বিলিরুবিনটা কিছুই না, আমাদের শরীরে যে 120 দিন অন্তর অন্তর আরবিসিগুলো ডিস্ট্রাকশন হচ্ছে স্প্লিনে গিয়ে, সেই হিম পার্টটা থেকে বেসিক্যালি বিলিরুবিন তৈরি হয়। দেখ হিমোগ্লোবিন নিয়ে আর কিছু বলবো না। বিলিরুবিনের কাজ কি? তাহলে কোনটা পড়াবো আজকে? বিলিরুবিন কিন্তু জন্ডিস পড়িয়ে দিয়েছিলাম, ওটা তো পড়ানো হয়ে গেছে। না, বিলিরুবিন বলতে গেলে এটাই আর বলা হবে না, তাহলে একটা একটা করে শেষ করি, ঠিক আছে। একদিন বলেছিলাম বিলিরুবিন নিয়ে, আমরা যে বিলিরুবিন টেস্ট, লিভার ফাংশন টেস্ট করি, বিলিরুবিন থেকে জন্ডিস হয়েছে কি হয়নি, সেটা থেকে তো বুঝতে পারি আমরা। তো আমি এখানে মেনলি এটাই বলতে চাইলাম যে বিলিরুবিনের সোর্সটা কোথা থেকে তৈরি হচ্ছে। একটা আরবিসি ভাঙছে, আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের হিম পার্টটা আছে, সেই হিম পার্টটাই বিলিরুবিনে রূপান্তরিত হয় বা কনভার্টেড হয়। তাহলে সোর্স অফ বিলিরুবিন হচ্ছে, খুব সহজ কথায় বলতে গেলে, আরবিসি থেকে। আরবিসির কোনটা থেকে? আরবিসির হিমোগ্লোবিন থেকে। আবার হিমোগ্লোবিনের কোন পার্টটা থেকে? হিম পার্টটা থেকে। একটা কথায় মনে রাখবেন যে 120 দিন পরপর যে আমার শরীরের মধ্যে আরবিসিগুলো ভেঙে যাচ্ছে, সেখান থেকে একটা পার্ট বিলিরুবিনে, সেখান থেকে বিলিরুবিন তৈরি হচ্ছে। এটা একদিন বলেছিলাম, হয়তো আর মনে নেই। মনে না থাকারই কথা, তাড়াতাড়ি সব কিছু তো মনে থাকবে না, ঠিক আছে। তাহলে এটা গেল হিমোগ্লোবিন পেয়ে গেলাম, ঠিক আছে। এবার হচ্ছে যেটা আরবিসি যেটা বলি, বেসিক্যালি আরবিসির মধ্যেই হিমোগ্লোবিনটা থাকে, যেটা বললাম একটু আগে। আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে। আরবিসি একটা সেল, এটা হলো সেল মেমব্রেন। আরবিসি কিচ্ছু না, এটা হচ্ছে একটা সেল, এটা হলো সেল মেমব্রেন। আর এর ভেতরে কি আছে? হিমোগ্লোবিন আছে, ঠিক আছে। এবার নর্মালি আরবিসি আমাদের শরীরে কতটা থাকে? এটা নাম্বারটা অনেক বেশি, মিলিয়ন নাম্বারটা থাকে, মোটামুটি ওই 4 থেকে বা 4.5 থেকে 5.5 মিলিয়ন, মিলিয়নের নাম্বারটা থাকে, মিলিয়ন পার কিউবিক মিলিমিটার বা ডেসিলিটার বা 100 ml, যাই বলুন, ঠিক আছে। তাহলে হিমোগ্লোবিন হচ্ছে এইটা টোটাল যেটা বললাম, আর আরবিসির নাম্বারটা হচ্ছে এইটা থাকে। এবার যদি দেখেন কারো যদি হিমোগ্লোবিন কমে গেলে তাহলে কি হবে? আরবিসি নাম্বারটাও কমবে, বা আরবিসি কমে গেলে হিমোগ্লোবিন, দেখবে যাতে হিমোগ্লোবিন কম থাকে তাহলে আরবিসি নাম্বারটাও কমবে।
আরবিসি নাম্বারটা কমছে বলে হিমোগ্লোবিন কমছে, বা হিমোগ্লোবিন কমছে বলে আরবিসি নাম্বারটা কমছে। কারণ হচ্ছে যে এই যে হিমোগ্লোবিন যেটা বললাম, ঠিক আছে, হিমের সেন্টারে গিয়ে থাকে আয়রন থাকে, মানে হিমোগ্লোবিন মলিকিউল যে হিম পার্টটা থাকে, হিমের একটা কম্পোনেন্ট হচ্ছে কি আয়রন, ফেরাস ফর্মে থাকে। শরীরে যদি আয়রন কমে যায় তাহলে হিমটা তৈরি হবে না, তাহলে হিমোগ্লোবিন তৈরি হবে না, আরবিসিটা তৈরি হবে না, ঠিক আছে। তাহলে কারো হিমোগ্লোবিন যদি আপনি কম পান তাহলে আরবিসি নাম্বারটাও কমে যাবে, এটাই স্বাভাবিক। সেটা অনেক কারণে হতে পারে, তার মধ্যে একটা হলো আয়রন ডেফিসিয়েন্সি। কারণ কি, ওই হিমের যে হিম যে মলিকিউলটা থাকে তার সেন্টারে গিয়ে থাকে আয়রন থাকে ফেরাস ফর্মে, তাহলে আয়রন যদি হিম তৈরি হবে না, আর হিম তৈরি না হলে হিমোগ্লোবিন তৈরি হবে না, হিমোগ্লোবিন তৈরি হলে আরবিসি নাম্বারটা কমে যাবে। তাহলে কারো হিমোগ্লোবিন কম থাকলে আমি আরবিসি নাম্বারটাও কম পাবো। তাহলে আরবিসি নাম্বারটা এমনি বিশেষ কিছু আমাকে বোঝাচ্ছে না, ওটা আমি দেখলেই বুঝতে পারবো যে হিমোগ্লোবিন বেড়ে গেলে আরবিসি নাম্বারটা বাড়বে, হিমোগ্লোবিন কমে গেলে আরবিসি নাম্বারটা কমবে, ভেরি সিম্পল, আর কিছু নেই। তারপরে ডাব্লিউবিসি আছে, এর নামটা কি হলো, হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্ত কণিকা, হোয়াইট ব্লাড কর্পাসেল। কর্পাসেল কথাটা মানে হলো ছোট ছোট কণা, এগুলো তো খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখতে হয়, ঠিক আছে। আর বেশি যেমন রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্ত কণিকা, কণা মানে হচ্ছে বড় কণা, আর কণিকা মানে আরো ক্ষুদ্র, এটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি না, তারই মানে হলো কর্পাসেল, বেসিক্যালি কিছুই না। তাহলে ডাব্লিউবিসি আরবিসি, ডাব্লিউবিসি নাম্বারটা নর্মাল হচ্ছে 4000 থেকে 11000। তাহলে দেখুন আরবিসি নাম্বারটা ছিল মিলিয়নে, এটা চলে আসলো হাজারে। আর প্লেটলেট নাম্বারটা আমরা দেখবো একটু করে, লাখে থাকে, এটা প্লেটলেটও লাখে থাকে, মোটামুটি 3.5 থেকে 5.5 বা 4.5, মানে 4.5 ধরে রাখুন, 4.5 লাখ, ঠিক আছে। তাহলে কি ডাব্লিউবিসি হচ্ছে হাজারিয়া, আর প্লেটলেট হচ্ছে লাখরিয়া, আর আরবিসি হচ্ছে মিলিয়নিয়াস, মিলিয়নে থাকে, হাজারিয়া, লাখরিয়া আর মিলিয়নিয়াস। আর ডাব্লিউবিসি হাজারে থাকে, বেশি না, দেখবে 4000 থেকে 11000 নর্মাল, ঠিক আছে। প্লেটলেট লাখে থাকে, আর ডাব্লিউবিসিটা হচ্ছে, আরবিসিটা হচ্ছে মিলিয়ন নাম্বারে থাকে। এগুলো রিপোর্ট দেখতে দেখতে বোঝা যায়, এগুলো কিছু মুখস্থ করতে হবে না, বা এখন খুব কঠিন লাগছে, কিন্তু বারবার যখন রিপোর্ট দেখবে না তখন আর এগুলো অটোমেটিক ওই এমনি মনে থেকে যাবে, কিছু করতে হয় না। ডাব্লিউবিসির কাজ কি? হ্যাঁ, বা ডাব্লিউবিসি বলতে গেলে দেখবেন প্রথমে একটা ডাব্লিউবিসি টোটাল নাম্বারটা দেওয়া, টিএলসি লেখা থাকে, টিএলসি মানে টোটাল লিউকোসাইট কাউন্ট, টোটাল লিউকোসাইট কাউন্ট, যেটা বললাম যে 4000 থেকে 11000, ঠিক আছে। টোটাল। আর লিউকোসাইট মানে কি, লিউকো মানে কি সাদা, সাইট মানে সেল, শ্বেত রক্ত কণিকা, মানে অ্যাকচুয়ালি আরবিসিগুলো লাল হয় কেন, তার মধ্যে হিমোগ্লোবিন থাকে, তার মধ্যে আয়রন থাকে, আয়রনটা থাকার জন্য বেসিক্যালি আরবিসিগুলো দেখতে লাল হয়, আর কিছু না। সেই জন্য আর এগুলোতে না আয়রন থাকে না, হোয়াইট হয়ে দেখতে সাদা, সেই জন্য লিউকোসাইট। তো যার নাম ডাব্লিউবিসি তারই নাম হচ্ছে লিউকোসাইট, ঠিক আছে। টোটাল কাউন্টটা বললাম কি 4 থেকে 11000। এর মধ্যে কতগুলো জিনিস আবার থাকে, যেমন যেটা বললাম একটু আগে, নিউট্রোফিল, লিম্ফোসাইট, ঠিক আছে, মনোসাইট, ইওসিনোফিল আর বেসোফিল। প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, সবগুলো এখানে জানার দরকার নেই, ঠিক আছে। মেনলি কয়েকটা আমি খালি বলে দিচ্ছি। এবার এগুলোকে বলা হয় ডিসি। ডিসি মানে কি, ডিফারেন্সিয়াল কাউন্ট। এটা ছিল আমার টিসি, টিএলসি বা টিসি বলা হয় এটাকে, ঠিক আছে। টিসি মানে টোটাল কাউন্ট, মানে আর ডাব্লিউবিসি নাম্বারটা কত, টিএলসি বা টিসি বলতে পারে আমরা, ঠিক আছে। আর ডিসি মানে ডিফারেন্সিয়াল কাউন্ট। তার মানে হচ্ছে যে আমি ধরুন কোনো একটা পেশেন্টের টোটাল কাউন্ট পেলাম 7000, এটা এসছে তার, ঠিক আছে, 7000। এবার নিউট্রোফিলগুলো পার্সেন্টেজ থাকে, নিউট্রোফিলগুলো মোটামুটি 65% হচ্ছে নর্মাল, ঠিক আছে। এবার ধরুন কারো নিউট্রোফিল আমি পেলাম সাপোজ 70% পেয়েছি, ঠিক আছে। তাহলে দেখুন এইটা হচ্ছিল আমার টোটাল কাউন্ট, এই টোটাল কাউন্টের মধ্যে 70% হচ্ছে কে, নিউট্রোফিল,
তাহলে আমি অ্যাবসলিউট কাউন্টে কত পাবো? 7000, তার 70%, দুটো শূন্য চলে গেল, তাহলে 7 7 49। তাহলে দেখুন টোটাল কাউন্টের মধ্যে আমি এইটা পেয়ে গেলাম নিউট্রোফিল কাউন্ট, ঠিক আছে। ওই লিম্ফোসাইট অ্যারাউন্ড 25-30 নর্মাল থাকে। ধরুন আমি যদি 20% পাই পাশে কোনো একটা পেশেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে 20% করলে কত হবে? 7 2 1400, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার টোটাল কাউন্টের মধ্যে কোনটা কত পার্সেন্টেজে আছে। আমি যদি সেখান থেকে অ্যাবসলিউট নাম্বারটা পেয়েছি, তাহলে সিম্পল ওখান থেকে পার্সেন্টেজ করে দেখে নেবো, ঠিক আছে। মনোসাইটটা এখন না জানলেও চলবে, এটা বেসিক্যালি ওই মানে অ্যালার্জিক প্রসেসগুলো বা অ্যান্টিজেন প্রসেসগুলো করতে সাহায্য করে। ওই মনোসাইট ম্যাক্রোফাজ, ওটা জটিল ডিসকাশন, কোনো দরকার নেই জানা, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে ইউসিনোফিল। আমাদের শরীরে যদি কোনো অ্যালার্জি কন্ডিশন থাকে অনেক দিন থেকে, তখন ইউসিনোফিল নাম্বারটা বেড়ে যায়, ঠিক আছে। এটা মোটামুটি 0 to 3% থাকে। এবার যদি কারো ইউসিনোফিল কাউন্টটা বেশি বেড়ে যায়, তখন কিছু ওষুধ দিতে হয়, সেটা পরে আসছে। তো এমনি মনোসাইটটা জানা দরকার নেই, এটা জানতে গেলে জিনিসটা ডিসকাশনটা অনেক কঠিন হয়ে যাবে এখন। সিম্পলি এটা অ্যালার্জিক ওই মানে ইমিউন প্রসেসগুলোতে হেল্প করে, ঠিক আছে। কোথাটা ইনফেকশন হলো ঠিক ওটা যাচ্ছি না আমি, ঠিক আছে। আর বেসোফিলটা বেসিক্যালি আমাদের কিছুটা অ্যালার্জিক রিয়াকশানগুলোতে হেল্প করে। এর মধ্যে অনেক কিছু জিনিস থাকে, যেমন হিস্টামিন বা এগুলো থাকে, ওগুলো এখন কী করে না করে জানার দরকার নেই এখন, ঠিক আছে। এবার মেনলি যেটা আপনাদের জানতে হবে যে কোনটা দেখে আমি এখানে একটা রিপোর্ট অ্যানালিসিস করবো কীভাবে। যেমন ধরুন কারো আমি কাউন্ট বেড়ে গেছে, কারো কাউন্ট পেয়ে গেলাম আমি 17,000, তাহলে কাউন্টটা বেড়েছে, টোটাল কাউন্টটা বেড়েছে। রিপোর্টে দেখেন লেখা থাকে হিমোগ্লোবিন লেখা থাকে, ঠিক আছে, হিমোগ্লোবিন, টিসি টোটাল কাউন্ট, ডিসি ডিফারেন্সিয়াল কাউন্ট, ইএসআর এরকম লেখা থাকে। এটা খুব লেখা থাকে হিমোগ্লোবিন, টিসি ইএসআর, ঠিক আছে। তো হিমোগ্লোবিন দেখছি আমি, কিছু কিছু জিনিস দেখছি এখান থেকে, সবগুলো দেখছি না, মানে টোটাল মানে ব্লাড কাউন্টের মানে রিপোর্টে প্রেসক্রিপশনে লেখা থাকে হিমোগ্লোবিন, টিসি ইএসআর লেখা থাকে, ঠিক আছে। দেখ তো তাহলে কাউন্ট আমি দেখছি কারো 17,000, তাহলে বেড়েছে। এবার শরীরের টোটাল কাউন্ট আমার কখন বাড়বে? যদি আমার খুব মানে কমন কজ হচ্ছে যে শরীরে যদি কোনো ইনফেকশান থাকে, শরীরে কোনো ইনফেকশান হয়েছে, যদি বিশেষ করে জন্য ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়, তাহলে কাউন্টটা খুব তাড়াতাড়ি বাড়বে, ঠিক আছে। এবার হচ্ছে যে বডিতে ইনফেকশান থাকলে কাউন্টটা কেন বাড়ে। এবার এই যে নিউট্রোফিল বললাম, আমাদের শরীরে যদি কোনো ইনফেকশান হয়, সেটা ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা আরও বেশি করে বাড়ে। মানে ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম হচ্ছে কি নিউট্রোফিল। মানে কীরকম, ধরুন আমার এখানে একটা ইনফেকশান হলো, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়েছে, এটা যে আমার হাত একটা বা যে কারো হাত একটা হতে পারে, ঠিক আছে। এইখানে একটা ইনফেকশান হয়েছে, ঠিক আছে। এবার আমার শরীরে ইনফেকশান হয়েছে মানে একটা বাইরে থেকে অ্যান্টিজেন এসছে, সেটা আমার শরীরের জন্য ক্ষতিকর। তাহলে বডির যে ডিফেন্স সিস্টেম আছে, ইমিউন সিস্টেম, সেই কী চাইবে? তাকে মারতে হবে। তো এবার মারার জন্য তাকে কি দরকার? তাহলে এখানে আমার কী আছে, এখানে ব্লাড ফ্লো আছে, এখানে ব্লাড যাচ্ছে, এখানে পাশ দিয়ে ব্লাড মানে ভেসেলগুলো আছে, এগুলোতে কে ঢুকে আছে? নিউট্রোফিল ঢুকে আছে। প্রথমে নিউট্রোফিল এখানে চলে আসবে, মানে ব্লাড ভেসেল থেকে বেরিয়ে যেখানে অ্যান্টিজেন বা ইনফেকশান হয়েছে সেখানে আসবে, এসে কি করবে? ওকে মারতে শুরু করবে। মারার কিছু নেই, নিউট্রোফিলের কাছে অনেক হাতিয়ার আছে। কেউ এমনি আমরা মানুষ কী দিয়ে মারতে পারি? চর মারতে পারি, ঘুষি মারতে পারি, চাকু মারতে পারি, গুলি করতে পারি, ইনজেকশন, কোনো ধারালো অস্ত্র থাকতে পারে, অন্য রকম অস্ত্র আছে। তো নিউট্রোফিলের মধ্যে অনেক মেকানিজম আছে, যে মেকানিজমগুলো দিয়ে অ্যান্টিজেনটাকে ডিস্ট্রয় করতে বা মারতে শুরু করে, ঠিক আছে। তারপর আবার মনোসাইট ছুটে যায়। সে বলছে না ওই টপিকটা ডিসকাশন করতে গেলে অনেক জটিল হয়ে যায়, আমার অত জানার দরকারই নেই। সিম্পলি হচ্ছে নিউট্রোফিল ওটাকে মারার চেষ্টা করবে, আর মারার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে মেরে দিতে পারবে এরকম হবে না। ও একাই পুরোপুরি কাজটা করতে পারবে না, মনোসাইটে হেল্প তার লাগবে। কারণ মনোসাইট ছাড়া আবার পুরোপুরি অ্যান্টিবডি তৈরি করতে পারবে না, সেটা পরের ব্যাপার। তাহলে আমার শরীরে যদি কোনো ইনফেকশান হয়, তাহলে ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম হচ্ছে নিউট্রোফিল। সেই জন্য দেখবেন যে নিউট্রোফিলের পার্সেন্টেজটা সব থেকে বেশি। এগুলো তো যেটা বললাম যে ইওসিনোফিল, বেসোফিল, এটা ডাইরেক্টলি ওরকম হেল্প করে না বলে এদের নাম্বারটা খুব কম। যেমন ইওসিনোফিল ওই 0 to 3 বা এটা 0 to 2 এরকম থাকে, মানে এদের খুব একটা বেশি দরকার নেই। কিন্তু নিউট্রোফিলটা আমার খুব বেশি লাগে। হ্যাঁ, লিম্ফোসাইটটাও থাকে, লিম্ফোসাইটের কাজ কি সেটা পড়ে। হ্যাঁ বলছি যারা আপনি দেখবেন যে টোটাল কাউন্ট বেশি আছে, বডিতে ইনফেকশান হয়েছে, তার দেখবেন নিউট্রোফিলটা বেড়ে থাকতেই হবে। ধরুন কোনো পেশেন্টে আমি একটা কাউন্ট পেলাম 17,000, তার নিউট্রোফিল দেখলেন
95% হয়ে গেছে। কারণ বডি তাকে ডিফেন্স করার জন্য মার্কেটে নামিয়েছে, র্যাফ নামিয়ে দিয়েছে যে বডিতে একটা ইনফেকশন হয়েছে, তুমি যাও এই জায়গায় নিউট্রোফিলটাকে বাড়ানো হয়েছে, ঠিক আছে। তাহলে যখন কাউন্ট মানে বাড়ছে ইনফেকশনের কারণে, টোটাল কাউন্ট যখন বাড়ছে নিউট্রোফিলটা কিন্তু অবশ্যই বাড়বে। তখন সেটা দেখে আমরা বুঝতে পারি যে বডিতে ইনফেকশন হয়েছে। এবার কি হয়, নর্মালি মানে গ্রামের দিকে যারা প্র্যাকটিস করেন, সিবিসি রিপোর্ট করায় বা পেশেন্ট তার কাছে তো নিয়ে গেছে, দেখা হলো কাউন্ট হয়তো 12,000 হয়েছে, ঠিক আছে। সে কিছু না ভেবে বলে দিল আপনার শরীরে ইনফেকশন হয়ে গেছে। এবার শুধু 12,000 কাউন্ট দেখে তো আমি বলতে পারি না যে ইনফেকশন হয়ে গেছে, আমাকে নিউট্রোফিল দেখতে হবে, পেশেন্টের কোনো সিমটম আছে কি না, এবার কিছু মেডিসিনে কাউন্টগুলো বাড়ে বা বডিতে কোনো স্ট্রেস রিয়াকশান থাকলে কাউন্টগুলো বাড়ে। শুধু টোটাল কাউন্ট একটু বেশি হয়ে গেছে আর পেশেন্টকে দুম করে আমি বলে দিলাম আপনার ইনফেকশন হয়ে গেছে, সেটা কিন্তু ভুল কনসেপ্ট। আগে আমাকে দেখতে হবে যে আমি নিউট্রোফিলটা কেমন আছে। হ্যাঁ, দেখলাম নিউট্রোফিল নর্মাল, কাউন্ট এবার একটা রিপোর্ট তখন মেশিনে করে, কখন একটা কাউন্ট বেশি চলে আসতেই পারে। 11,000 11,500 অব্দিও নর্মাল, কারো 12,000 এসে গেল বা কারো কাউন্ট একটু কোনো কারণে একটু কম এসে গেল, কারণ দুম করে পেশেন্টকে আমি বলে দিলাম যে আপনার শরীরে ইনফেকশন হয়ে গেছে, সেটা ঠিক না। তাহলে পেশেন্টের তো কিছুই হয়নি, পেশেন্ট দিব্যি সুস্থ, জ্বর নেই, কোনো একটা সোর্স অফ ইনফেকশন নেই, কিছুই তার হচ্ছে না, সে হয়তো রিপোর্টটা এমনি করেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টের যে কী হয়েছে আপনার, তো বলে ইনফেকশন হয়ে গেছে। কী করে বুঝলি যে আমি রিপোর্ট করেছি, রিপোর্টে ইনফেকশন দেখাচ্ছে? তার কারণটা কি? কাউন্টটা হয়তো দেখালো 12,000 হয়েছিল, ঠিক আছে, বা হয়তো 13,000 হয়ে গেছে, একটু বেড়েছে। এবার যিনি রিপোর্টটা দেখছেন তার ডেপথ এই ব্যাপারটা জানার বিষয়টা জানা নেই, নিউট্রোফিলও নর্মাল আছে, আর কোনো সমস্যা নেই, কাউন্টটা কোনো কারণে বেশি আসতেই পারে বডিতে। আমি বলছি আর কি কারণে কাউন্টগুলো বাড়ে, ঠিক আছে। দুম করে বলে দিলাম ইনফেকশন হয়েছে, পেশেন্টের মাথায় ঢুকে ইনফেকশন, তাকে বলি ইনফেকশনের মানে কি, আমি তো জানি না, এই রিপোর্ট দেখে রিপোর্টে আমাকে বলেছে রক্তে আমার ব্লাডে ইনফেকশন হয়ে গেছে, বড় বড় কথা, ব্লাড ইনফেকশন হয়ে গেছে, ঠিক আছে। তো সেই জন্যই এগুলো জানার ব্যাপার থাকে। হ্যাঁ, এবার যদি দেখা যায় নিউট্রোফিল কাউন্ট বেশি আছে, ঠিক আছে, বা তার সাথে জ্বর হচ্ছে, আর কোনো সমস্যা হচ্ছে, তাহলে তখন অবশ্যই বলতে হবে। এবার দেখুন, ইনফেকশন হয়ে গেছে কথাটার তো কোনো মানে হয় না, সবই তো ইনফেকশান। একটা সামান্য সর্দি কাশি হচ্ছে, জ্বর নেই, সেটাও তো ভাইরাল ইনফেকশান। আমার পেটে ক্রিমিয়া আছে, সেটাও প্যারাসাইট ইনফেকশান। ম্যালেরিয়া হচ্ছে, সেটাও ইনফেকশান। পেটে আমার পেটে ডায়রিয়া হচ্ছে, সেটাও ইনফেকশান। সিম্পল ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস হতে পারে। আমার টাইফয়েড জ্বর হয়েছে, সেটাও ইনফেকশান। আমার টিবি হয়েছে, সেটাও ব্যাকটেরিয়াল ইনফেকশান। আমার ডেঙ্গু জ্বর হয়েছে, সেটাও ইনফেকশান। চিকুনগুনিয়া জ্বর হয়েছে ভাইরাস থেকে, সেটাও ইনফেকশান। আমার করোনা হয়েছে, সেটাও ইনফেকশান। তাহলে পেশেন্টকে ইনফেকশানের ভয় দেখিয়ে লাভটা কি? পেশেন্টকে আপনি যদি বলেন যে আপনার ম্যালেরিয়া হয়েছে, সে কিন্তু অতটা ভয় পাবে না। তাকে ইনফেকশান কথাটা বলুন, সে বেশি ভয় পেয়ে যাবে, বা ইনফেকশান কি না কি জিনিস হয়ে গেছে। তো ইনফেকশান কথাটা আলাদা করে কোনো মানে নেই। কি ইনফেকশান, তার কি হয়েছে? সিম্পল কোথাটা কেটে কেটে ধরুন পুজ হয়ে গেল, সেটাও তো ব্যাকটেরিয়াল ইনফেকশান। দেখবেন গ্রামের দিকে বাচ্চাদের অনেকে মাথায় ছোটো ছোটো ঘা পুজ জমে যায়, সেগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশান। ঘা হয়ে গেছে, সেটাও ইনফেকশান। গ্রামের দিকে বলে যায় কেটে গেল, কেটে গিয়ে সেপটিক হয়ে গেছে, বলে তো কথাটা যে সেপটিক হয়ে গেছে। সেপটিক কথাটার মানে কি? সেপটিক কথাটার মানে ব্যাপারটা এসছে যে কোথাও কেটে গেল, কেটে গিয়ে একটা ইনফেকশান হয়ে গেছে, পুজ হয়ে গেছে, খুব ব্যথা হচ্ছে, ফুলে গেছে, লাল হয়ে গেছে, একটা ইনফ্লামেশন হয়েছে ইনফেকশনের কারণে। তো সেটা ওই গ্রামের লোকেরা কেউ বলে দিল সেপটিক, সে বলে পাটা সেপটিক হয়ে গেছে কি না কি হয়ে গেছে। তাহলে মানুষের মধ্যে এই ছোটোখাটো জিনিস নিয়ে এত প্যানিক ব্যাপারটা রয়েছে, না জানার কারণে কি হয়, মানুষ প্যানিকে ভোগে, ঠিক আছে। সেপটিক হয়ে গেছে কথাটা কোনো মানে নেই। সেপটিক কথাটা হচ্ছে সেপসিস থেকে, সেপটিক কথাটা এসছে, সেপটিক কন্ডিশন। পা কোথাও কেটে গেল, এটা ইনফেকশন হয়ে গেছে, সেটা কিন্তু সেপটিক নয়। সেপসিসের কন্ডিশনটাকে বলি আমরা সেপটিক, সেপসিসকে সেটা একদিন আলাদা করে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। মানে গ্রামের দিকে ছোটোবেলায় আমরা খুব শুনতাম, এখনও বলে পা কেটে গেলেই তুই টিটেনাস টক্সাইড নিস নি, তোর সেপটিক হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, টিটেনাস যদি কারো ইনফেকশন হয়, সেটাও তো ব্যাকটেরিয়া, তাহলে সেটাও এক ধরনের ইনফেকশন। তারপরে যে কারো ওই যে জলাতঙ্ক রোগ হয়, সেটা ভাইরাস থেকেও, সেটাও তো ইনফেকশন। তাহলে শুধু ওই কাউন্ট একটু বেড়ে গেছে, ধরুন একটা সিম্পলি একটা পেশেন্টের একটা ভাইরাল একটা জ্বর হয়েছে, ঠিক আছে, বডির সেটাকে ডিফেন্স করার চেষ্টা করেছে, কাউন্টটা একটু বেড়ে গেছে, তাকে আমি সিম্পলি কী বলতে পারি যে আপনার একটা ভাইরাল জ্বর সর্দি কাশি হয়েছে, ভয়ের কিছু না, 4-5 দিন 7 দিনে কমে যাবে, এইটা বল। আর যে পেশেন্টকে আপনার কাউন্টটা একটু বেড়ে গিয়ে বলেন যে আপনার ইনফেকশন হয়ে গেছে, সে কিন্তু ভয় পেয়ে যাবে, সে একটা আতঙ্কে ভুগবে যে আমার ইনফেকশন হয়ে গেছে।
ওটাই আপনি ঘুরিয়ে বলুন এটা ভাইরাল ইনফেকশন হয়েছে বা ভাইরাল সংক্রমণ হয়েছে, কদিন বাদে ঠিক হয়ে যাবে, সে কিন্তু আতঙ্কে ভুগবে না। কিন্তু যখন ইনফেকশন কথাটা বলে দিচ্ছেন, পেশেন্ট কিন্তু একটা আতঙ্কে ভুগবে। আমাদের কাছে তাই বলে আমার ইনফেকশন হয়ে গেছে, আমার ব্লাডে ইনফেকশন হয়ে গেছে, আমার ব্লাডে ইনফেকশন হয়ে গেছে, কি ইনজেকশন নেব, এসব কথা বলে। ঠিক আছে, এবার হচ্ছে যেটা একটা হলো নিউট্রোফিল। তাহলে যেখানে আপনার ইনফেকশন থাকবে, বিশেষ করে ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেখানে নিউট্রোফিল কাউন্টটাও কিন্তু বাড়বে। সেই ইনফেকশনটাকে আরও নানা রকম টার্ম দিয়ে ডেসক্রাইব করা হয়, আমি ওগুলোতে ঢুকছি না। ঠিক আছে, সিম্পলি হয়। আর একটা লিম্ফোসাইট বললাম, লিম্ফোসাইট এটা মোটামুটি ওই 20 থেকে 30% মধ্যেই থাকে, অ্যাভারেজ 25%। ঠিক আছে, লিম্ফোসাইট দুটো থাকে, টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। এটাকে না জানার কোনো দরকার নেই। ঠিক আছে, কোনটার কী কাজ জানতে হবে, লিম্ফোসাইট থাকে। ঠিক আছে, এবার বিশেষ করে কোনো অ্যালার্জিক বা ক্রনিক ইনফেকশন থাকলে নাম্বারটা একটু বাড়ে। ঠিক আছে, সেটা এখানে আমি যাচ্ছি না। মেনলি যেটা আমি বলতে চাইছি যে বিশেষ করে যেমন ধরুন যেটা বললাম যে ডাব্লিউবিসি কাউন্টটা হচ্ছে 4 থেকে 11,000 নর্মালি যেটা বললাম। ঠিক আছে, এবার হতে পারে কারো কাউন্ট কমে যেতে পারে। ঠিক আছে, আমি কাউন্ট কমার থেকে ধরুন কারো কাউন্ট বেড়ে যেতে পারে, ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে অনেক বেশি বেড়ে। ধরুন কারো আপনি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করলেন, দেখা গেল যে ডাব্লিউবিসি টোটাল কাউন্টটা মোটামুটি ধরুন লাখের উপর চলে গেছে, তখন 1.5 লাখ হয়ে গেছে কাউন্টটা, 1,50,000। এই কন্ডিশনটাকে আমরা কি বলি, লিউকিমিয়া বলি। লিউকিমিয়া চলতি ভাষায় যেটা লোকে বলে ব্লাড ক্যান্সার। এবার দেখুন টোটাল কাউন্ট বেড়ে গেছে মানে আমি দুম করে কিন্তু বলবো না যে ব্লাড ক্যান্সার হয়ে গেছে, অনেক বেশি বেড়ে গেছে। ঠিক আছে, এবারে যে ব্লাড ক্যান্সার অনেক রকম টাইপ আছে আমাদের। ঠিক আছে, শুধু ব্লাড ক্যান্সার বললে হয় না। হ্যাঁ ঠিক আছে, মানে সিম্পলি ভাষাটা আমরা লিউকিমিয়া বলতে আমরা সাসপেক্ট করতেই পারি যে কাউন্টটা এত বেশি হয়ে গেছে, আর সেটা একটা মানে কোনো ইনফেকশন থেকে হোক বা যে কোনো কারণে হোক। ঠিক আছে, যেমন আজকে একটা আমাদের পেশেন্ট ভর্তি আছে, ওর কাউন্টটা এখন 56,000 হয়ে গেছে। আজকে আবার একটু আজ রিপিট করেছি 41,000 নেই, তার কিছু না, সে একটা ইনফেক্টিভ সোর্সের অ্যান্টিবায়োটিক চলছে, নাম্বার কাউন্টটা আস্তে আস্তে কমছে। ঠিক আছে, ওটা। এবার ব্লাড ক্যান্সারের মধ্যে অনেকগুলো টাইপ আছে আবার, মানে শুধু ব্লাড ক্যান্সার মানেই কিন্তু যেরকম সেটা প্লাজমা সেলেরও ক্যান্সার হতে পারে, সেটা আলাদা জিনিস। ঠিক আছে, কিন্তু নর্মালি আমরা যখন একটা পেশেন্টের দেখি যে টোটাল কাউন্ট অনেক বেশি, ঠিক আছে, হিমোগ্লোবিন কমে গেছে, প্লেটলেট কমে গেছে বা বেড়ে গেছে, তখন আমরা ব্লাড ক্যান্সার সাসপেক্ট করি, ওটাকে লিউকিমিয়া বলা হয়। লিউকো মানে হোয়াইট, ওই মানে ব্লাডে, লিউকিমিয়া মানে হলো লিউক মানে কি সাদা, আর ইমিয়া মানে ব্লাড, মানে ব্লাডে হোয়াইট ব্লাড সেল কাউন্টের নাম্বারটা বেড়ে গেছে। ব্লাড ক্যান্সার, এই ব্লাড ক্যান্সারগুলো অনেক রকমের হয়, যেমন এএমএল হয় বা সিএমএল হয়, এএলএল হয় বা সিএলএল হয়। এরকম নাম আছে, তো ওগুলো এখন জানার দরকার নেই। কিন্তু কারো কাউন্ট যদি আমি খুব অ্যাবনর্মালি বেশি পাই ডাব্লিউবিসি কাউন্টে, শ্বেত রক্ত কণিকাগুলো 1.5 লাখ 2 লাখ বা 1 লাখের উপর চলে গেছে, তখন একটা আমাদের ব্লাড ক্যান্সারের সন্দেহ থাকে। ঠিক আছে, আমরা যেমন ক্লিনিক্যাল প্র্যাকটিসে খুব পাই যে ধরুন কোনো একটা ছেলে, সে 30, 40, 25, 30 বছর কিছু এসে বলবে যে আমার পেটটা এখানে ভারী ভারী লাগছে, শক্ত হয়ে গেছে, এই জায়গাটা দেখিয়ে বলবে। এইখানে আমাদের স্প্লিন থাকে, দেখা আমি হাত দিয়ে বুঝতে পারলাম যে এক্সামিন করার কিছু ব্যাপার আছে, যে ওই যেটা শক্ত বলছে পেশেন্ট, সেটা এক্সামিন করে বলে স্প্লিনটা বড় হয়ে গেছে। তো পেশেন্টকে আমরা সিম্পলি তখন কি বলি যে আপনি স্প্লিনটা প্লিহাটা বড় হয়ে গেছে, দেখা গেলো প্লিহাটা বেড়ে একদম অনেক অবধি চলে এসছে। তো ওইটাকে আমরা খুব যখন স্প্লিনটা খুব বেশি বড় বেড়ে যায়, মানে একদম অবধি নিচে চলে এসছে, তার একটা ক্রাইটেরিয়া আছে, সেটাকে বলি আমরা হিউজ স্প্লিনোমেগালি, মানে স্প্লিনটা অনেক বেড়ে গেছে, হিউজ স্প্লিনোমেগালি। এই যখনই আমরা হিউজ স্প্লিনোমেগালি পেয়ে যাই, তখন আমাদের একটাই ডায়াগনোসিস ধরে নিই আমরা, সিএমএল। যতক্ষণ না আমি সেটাকে প্রুভ করতে পারছি, আমি ধরে নিলাম যা তার সিএমএল হয়েছে, এবার আমাকে ফার্দার কনফার্ম করতে হবে। ঠিক আছে, আমরা একটা কী করি, ওই সিবিসি কাউন্ট করি, তার সঙ্গে পেরিফেরাল ব্লাড স্মিয়ারটা দেখতে হয়। সেখানে দেখবেন যে টোটাল কাউন্টটা মানে অনেক বেশি বেড়ে আছে, হিমোগ্লোবিনটা একটু কম থাকবে, প্লেটলেটটাও বাড়তে পারে বা কমতে পারে, সেটা বিভিন্ন স্টেজে ডিপেন্ড করে। আর পেরিফেরাল ব্লাড স্মিয়ার যদি আমরা করে দেখি, দেখবো যে হোয়াইট সেল কাউন্টের আর্লি স্টেজের সেলগুলো থাকে, ওই একটা দেখে ডায়াগনোসিস হয়ে যায় যে পেশেন্টের সিএমএল হয়েছে। তো সেটা এক ধরনের ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সারগুলোর মধ্যে রিলেটিভলি এটা বেটার, মানে খরচা ট্রিটমেন্টে ঝামেলা বিশেষ কিছু নেই। যদিও আমরা এখানে ট্রিটমেন্ট করি না, পেশেন্টকে রেফার করে দিই আমরা, কিন্তু রিলেটিভলি বেটার, মানে অন্তত এগুলোর থেকে কম খরচা বলতে গেলে। ঠিক আছে,
তো বিষয়টা হচ্ছে এরকমভাবে দেখতে হয়। তো সেই জন্য আমাদের কাউন্ট আগে দেখি। এখন যদি 1.5 লাখ বা 2 লাখ কাউন্ট দেখে পেশেন্টকে নিশ্চয়ই আমি বলবো না যে আপনার ইনফেকশন হয়ে গেছে, সেটা আবার দেখতে হবে। এবার নর্মালি যেটা হয়, এবার মেনলি যেটা, ওটা তো সবসময় আপনি পাবেন না। এবার ধরুন কারো একটা কাউন্ট 13,000 হয়ে গেছে, ঠিক আছে, এবার যে রিপোর্ট করেছে সে কিছু না দেখে বলে দিল আপনার ইনফেকশন হয়ে গেছে। টোটাল কাউন্ট একটু বেশি পেলেন মানেই কিন্তু পেশেন্টের ইনফেকশন হয়ে গেছে, ওটা এরকম নয়। এবার দেখুন এখনকার দিনে তো যে টেস্টগুলো হয়, আগেকার তো মাইক্রোস্কোপে দেখে দেখে করতে হতো, এখনকার দিনে সেমি অটো নয় ফুল অটো অ্যানালাইজ মেশিন বেরিয়ে গেছে, মেশিনেই টেস্ট করছে, ঠিক আছে। কারণ মেশিন তো আর সবসময় 100% অ্যাকিউরেট রেজাল্ট দেয় না, কিছু ভ্যারিয়েশন তো হয়। হতেই পারে যে সেই সময় তার রিপোর্টটা 13,000 দিয়েছে, আপনি দেখাল হয়তো আবার অন্য জায়গা থেকে রিপিট করলেন বা সেখানে আরেকটা স্যাম্পেল দিয়ে টেস্ট করলেন, হতে পারে কাউন্টটা আবার তো নর্মালি আসবে, হয়তো 11 বা 12,000ই আসবে। তো আমি দেখলাম যে পেশেন্ট অ্যাবসলিউটলি ফাইন, তার কোনো সমস্যা নেই, বা কদিন আগে একটা হালকা জ্বর সর্দি কাশি কিছু একটা হয়েছিল, ঠিক আছে, আমি তার নিউট্রোফিল নর্মাল, সব কিছু নর্মাল আছে, পেশেন্ট দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাকে সামান্য ওই কাউন্ট দেখে আপনি বলবেন না যে ইনফেকশন হয়ে গেছে, ঠিক আছে, একটু বেরিয়ে আসে, কটা দিন দেখুন, খাওয়াতে হয়তো ঠিক হয়ে যাবে। এবার হচ্ছে আর কি কি কারণে কাউন্টগুলো বাড়তে পারে, ঠিক আছে। বডিতে বা শরীরে যদি কোনো স্ট্রেস থাকে, মানে ধরুন খুব সে হয়তো, এবার কি হয় মেন বিষয়টা বোঝানোর চেষ্টা করি, এই হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, এটা হচ্ছে ব্লাড ভেসেল, এর মধ্যে রক্ত চলাচল করছে, ঠিক আছে, এর মধ্যে সব কিছু আছে, এর মধ্যে নিউট্রোফিলও আছে, নিউট্রোফিল লিম্ফ সব কিছুই আছে। এবার এই যে নিউট্রোফিল বা ডাব্লিউবিসিগুলো একটা পোর্শন থাকে যে যারা সবসময় ব্লাডের মধ্যে ফ্লো হচ্ছে, সবসময় চলাফেরা করছে, আর কিছু কিছু কি থাকে, এই যে ব্লাড ভেসেলগুলো আছে এগুলোর সঙ্গে লেগে থাকে, এরা এরা কিন্তু ব্লাডে চলাচল করছে না, এরা চুপচাপ বসে আছে, সাইডে চুপচাপ বসে আছে। মানে কীরকম, ধরুন এলাকায় একটা ঝামেলা হয়েছে, আমি 10 জন পুলিশকে মার্কেটে নামিয়ে দিলাম, ওরা এসে ওনার মোটামুটি সিচুয়েশন কন্ট্রোলে আছে, আমরা টহল দিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার থানায় আরও 1000টা পুলিশ বসানো আছে, যদি পরিস্থিতি খারাপ দেখি তাদেরকে আবার তুলে আনবে। তো এরা হচ্ছে সেই পুলটা, এটাকে মার্জিনাল পুল বলে, মার্জিন বরাবর চুপচাপ বসেছে। আমি যখন মিজার করছি, আমি কিন্তু এই নাম্বারটা মিজার করছি, এটা মিজার করছি না, এটা তো চুপচাপ বসে আছে, এদেরকে তো মিজার করছে না। এবার এরা হচ্ছে নিউট্রোফিলগুলো হচ্ছে বিশেষ করে আমার কি ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম। এরা কেন বসে আছে, যে যদি কোনো এমার্জেন্সি কোনো ডিফেন্স হয়, ওরা সঙ্গে সঙ্গে ছুটে যাবে, ওদের রিজার্ভে রাখা হয়েছে ওদের, সেই জন্য বলা হয় মার্জিনাল পুল। আর এটাকে বলছি আমরা সেন্ট্রাল পুল, মানে যেটা আমি মেজার করছি বেসিক্যালি ব্লাডে, এটা হলো সেন্ট্রাল পুল, ঠিক আছে। এবার যেটা বললাম, শরীরে যদি কোনো ইনফেকশন বা যদি খুব স্ট্রেস থাকে, মানে ধরুন তার এমনি একটা হয়তো কোনো একটা অসুস্থ হয়েছিল, হ্যাঁ, হয়তো কোনোখানে ব্লাড প্রেশার কমে গেছিলো, কদিন ডায়রিয়া হয়েছে, বড়দি স্ট্রেস রিয়াকশান তৈরি হয়েছে, খুব পেশেন্ট খারাপ ছিল, অনেক সময় কি হয় এই পেরিফেরাল মার্জিন থেকে ছুটে এখানে চলে আসে, ঠিক আছে। তাহলে আপনি কাউন্ট করে দেখলেন এটা বেড়ে গেল, সেটা কিন্তু ইনফেকশনের জন্য বাড়েনি, বডিতে কোনো স্ট্রেস ছিল, খুব শরীর খারাপ ছিল, ওই মার্জিনাল পুলগুলো সেন্ট্রাল পুলে চলে এসে কাউন্টটা বেশি দেখাচ্ছে, বাকি দেখলেন নিউট্রোফিল পার্সেন্টেজ নর্মাল সব ঠিকই। এটা একটা হয়। আরেকটা জিনিস হয়, আমরা স্টিরয়েড মেডিসিন দিই অনেক সময় অনেক পেশেন্টকে, যেমন ওই আগে তো বলেছিলাম যে প্রেডনিসোলন বা মিথাইল প্রেডনিসোলন, এই জাতীয় ওষুধগুলো আমরা ব্যবহার করি, প্রেডনিসোলন বা মিথাইল প্রেডনিসোলন, বা হাইড্রোকর্টিসন, এগুলো কিছু মেডিসিন আছে। এই মেডিসিনগুলো কি করে, যদি কোনো পেশেন্টকে দেওয়া হয়, এরা কি করে মার্জিনাল পুলটাকে মুভ করিয়ে সেন্টার পুলে নিয়ে চলে আসে, তখন কাউন্টটা বেশি পাবে, ঠিক আছে। তাহলে সিম্পলি একটা কাউন্টটা একটু বেশি দেখলাম, আর পেশেন্টকে বলে যে আপনার ইনফেকশন হয়ে গেছে, সেটা বলার আগে আমাকে বাকি জিনিসগুলো দেখতে হবে, নিউট্রোফিল কাউন্ট কেমন আছে, পেশেন্টের কোনো সিমটম আছে, হ্যাঁ এসবই তো বলে, যে কোনো স্ট্রেসেও হতে পারে বা হয়, হতে পারে না হয়। সেই জন্য কোনো জিনিস মানে শুধু ডাক্তারিটা, মানে আমি কদিন আগে একটা ফেসবুকে এটা নিয়ে পোস্ট করেছিলাম যে শুধুমাত্র রিপোর্টে যা লেখা আছে লাইন বাই লাইন করে দিলাম, সেটা কিন্তু ডাক্তারি নয়, প্রপার অ্যানালিসিসটাই হচ্ছে আসল ব্যাপার, জানতে হবে কী ব্যাকগ্রাউন্ডে এটা বেড়েছে, কেন বেড়েছে, সবসময় ইনফেকশন থেকে বাড়ে না বা বাড়বে না সবসময়, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় মেনলি সবাই ভুল করে, এটা একটা হয়ে গেছে। আর ওই ইনফেকশনের ভয় পেশেন্টকে দেখিয়ে লাভ নেই, কী হয়েছে সেটা আমাকে দেখতে হবে, সেটা ট্রিটমেন্ট করতে হবে। শুধু ব্লাড কাউন্ট বেড়ে গেছে মানে আমি দুমদাম অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করলাম, সেটা ঠিক না। এবার কী ইনফেকশন, তা ভাইরাল ইনফেকশন হতে পারে, ভাইরাল ইনফেকশনে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না, ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক লাগবে,
টিবি হলে আমাকে টিবির ওষুধ দিতে হবে, টাইফয়েড হলে টাইফয়েডের ওষুধ দিতে হবে, ডিপেন্ড করছে। করোনা হলে করোনা ট্রিটমেন্ট, ম্যালেরিয়া হলে ম্যালেরিয়া ট্রিটমেন্ট করতে হবে, এরকম। ডায়রিয়া হলে ডায়রিয়া ট্রিটমেন্ট করতে হবে, যে ইনফেকশন তার ট্রিটমেন্ট করতে হবে। তাহলে এইটা গেল আমার ডাব্লিউবিসি হয়ে গেল, ঠিক আছে। এবার চলে আসছে প্লেটলেট। এই প্লেটলেট যেটা বললাম 3.5 থেকে মোটামুটি 4.5 বা 4 লাখ অব্দি নর্মাল থাকে, ঠিক আছে, এটা লাখে থাকে, ঠিক আছে। প্লেটলেটের কাজ অনেক কিছু, ঠিক আছে। সিম্পলি যদি আমরা বলি এটাকে ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। এবারে যে ব্লাড আছে, ব্লাডের মধ্যে প্লেটলেট আছে। এবার আপনার মনে হতেই পারে যে ব্লাডে তো প্লেটলেট আছে, তাহলে ব্লাডগুলো ক্লট কেন করে যায় না, ব্লাডটা কেন লিকুইড থাকে? তাহলে এই যে ব্লাডটা আমাদের ভেসেলের মধ্যে যে লিকুইড থাকে, মানে ক্লট ফর্মেশন হয় না, জমাট বেঁধে যায়, ঠিক আছে। ব্লাডের দুটো প্রপার্টি আছে, একটা হচ্ছে ক্লট করার প্রপার্টি, আর একটা অ্যান্টি ক্লট মেকানিজম। তাহলে নর্মাল অবস্থায় যখন আমার বা মানুষের শরীরে রক্ত চলা লিকুইড ফর্মে চলাচল করছে, সেই সময় কি হচ্ছে যে ক্লট ফর্মেশনের মেকানিজমগুলোকে সাপ্রেস করে রাখা হয়, বা আমাদের বডিতে কিছু মেকানিজম আছে যে মেকানিজমগুলো ব্লাডকে ক্লট হতে দেয় না। আবার যখন ক্লট হওয়া দরকার তখন ক্লটিং মেকানিজম অ্যাক্টিভেট হয়ে যাবে। যেমন আমার যখন কেটে গেল, প্রথমে ব্লাড বেরোবে, আমরা কি করি, চেপে ধরি। খুব বেশি কেটে গেলে, ছুটে গেলে তো সেটা তো অনেক, হালকা কেটে গেল, ঠিক আছে, কোথাও কেটে গেলে প্রথমে আমরা কি করি, চেপে ধরে জায়গাটাকে, হ্যাঁ, ব্লাডটাকে বন্ধ করার চেষ্টা করি। হালকা কেটে গেল, হালকা চেপে রাখলাম, দেখলে একটু পরে ব্লাডটা বন্ধ হয়ে গেল। তার মানে কি আমাদের শরীরে ব্লাড ক্লটিং মেকানিজম আছে, যার জন্য ব্লাডটা বন্ধ হচ্ছে, না থাকতে তাহলে বন্ধ হতো না, ঠিক আছে। ব্লাড ক্লটিং মেকানিজমটা অনেক জটিল মেকানিজম, এখানে ক্লটিং ফ্যাক্টর আছে, প্লেটলেট আছে, আরও অনেক কিছু আছে। তো ব্লাড ক্লটিংয়ে হেল্প করে প্লেটলেট, এটা হলে মাথায় রাখুন বাস। কিন্তু ক্লটিং মেকানিজমটা আরও অনেক কঠিন মেকানিজম, সেটা বললে তো আবার আলাদা একটা টপিক হয়ে যাবে। এবার হচ্ছে যে নর্মালি যেটা হয়, প্লেটলেট কমে গেলে তাহলে কি হবে, ব্লিডিং টেন্ডেন্সি হবে। ধরুন প্লেটলেট যদি কমে যায় রক্তে, ঠিক আছে, তাহলে ব্লাডে যে নর্মাল ক্লট সেটা হবে না, ঠিক আছে। রক্ত মানে ব্লিডিং ম্যানিফেস্টেশন দেখা যাবে, হতে পারে আমার দাঁত দিয়ে রক্ত পড়ছে, বা দাঁতের গোড়া থেকে রক্ত পড়ছে, নাক দিয়ে রক্ত পড়ছে, না ব্রেনের মধ্যে হেমারেজ হয়ে গেল, বা চামড়ার নিচে রক্ত জমে গেল, তার চামড়ার রক্ত জমে যাচ্ছে, পেটের মধ্যে রক্ত হয়ে গেল, বা পায়খানা দিয়ে রক্ত পড়তে শুরু করলো, পেট, মানে যেখান থেকে পসিবল। বা মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, যে পিরিয়ডের সময় প্রচুর ব্লাড লস হচ্ছে, ঠিক আছে, মেয়েদের সময় যখন পিরিয়ড হয়, যদি কারো প্লেটলেট কাউন্ট কমে যায়, ঠিক আছে, ব্লিডিং ম্যানিফেস্টেশন হবে, ব্লাডটা বেশি করে হবে। এবার ধরুন কোনো একটা পেশেন্টের যদি কারো লিউকিমিয়া মানে ব্লাড ক্যান্সার, কোনো একটা ব্লাড ক্যান্সার হয়েছে, সে যে কোনো হতে পারে, আমি ALL ধরলাম, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া। এদের ক্ষেত্রে যেটা আমি মেনলি পুরো মেকানিজম আমি বলছি, সিম্পল শর্টে বোঝানোর চেষ্টা করছি। এদের হিমোগ্লোবিনটা কম থাকবে। হিমোগ্লোবিন কেন কম হবে? ব্লাড ক্যান্সারগুলো কী হচ্ছে, বোন ম্যারোর প্রবলেম, বোন ম্যারো যেখান থেকে তৈরি হচ্ছে অস্থিমজ্জা, তাহলে সেখানে হিমোগ্লোবিন ঠিকঠাক তৈরি হচ্ছে না। আবার কি বললাম, ব্লাড ক্যান্সার হলে টোটাল ব্লাড কাউন্টটা বেড়ে যাবে, মানে WBCটা বেড়ে যাবে, প্লেটলেট কাউন্টটা কমে যাবে। আমি যা সিম্পলি 3টে বললাম। এবার এটা ধরুন কোন একটা মানুষের এই ALLটা বাচ্চাদের বেশি হয়, মানে চাইল্ড এজ গ্রুপে বেশি হয়। কোনো একটা বাচ্চা আমার কাছে সিম্পলি মা এসে কি বলতে পারে, এবার দেখুন হিমোগ্লোবিন কমে গেলে কি হবে, অ্যানিমিয়া হবে। চোখটা আমি টেনে দেখলাম, বাড়ির লোক এসে কী বলবে, বাচ্চাটা ফ্যাকাসে হয়ে গেছে, আমি দেখলাম চোখটা হ্যাঁ ফ্যাকাসে প্যালড হয়ে গেছে, তাহলে অ্যানিমিয়া হয়েছে, ঠিক আছে। এটা একটা হলো। আর কি, WBC কাউন্ট বেড়ে গেছে। এবার দেখুন এখানে WBC কাউন্ট বাড়লেও কিন্তু ম্যাচিওর কাউন্টটা যতটা না বেড়েছে, ইনম্যাচিওর কাউন্টটা বেড়ে যায়, এদের ইনফেকশানটা বেশি হয়। এই যে আমি টোটাল কাউন্ট যেটা বেড়ে গেছে বলছি WBC কাউন্ট, এবার এগুলো কিন্তু মানে ম্যাচিওর কাউন্টটা যতটা না বাড়ে, ইমম্যাচিওর কাউন্ট মানে ফর্মগুলো বেশি করবে। কারণ হচ্ছে যে বোন ম্যারো থেকে যখন আমাদের তৈরি হচ্ছে WBC বা RBC, একবারে কিন্তু RBC তৈরি হয় না। আমরা কি একবারে বড় হয়ে গেছি? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পার করতে করতে বড় হয়েছি। তো WBC বা RBC এগুলো দুম করে তৈরি হয়ে যায় না, 7টা 8টা স্টেজ আছে, স্টেজগুলো পেরিয়ে তারপরে ম্যাচিওর হয়। তাহলে যত ম্যাচিওর হবে তার কাজ করার ক্ষমতা তত বেশি, আর যত ইমম্যাচিওর হবে কাজ করার ক্ষমতা তত কম। আমি যদি আজকে একটা 5 বছরের বাচ্চাকে বলে তুই ডাক্তারের সাবজেক্ট পড়াতে পারবে, বা 5 বছরের বাচ্চাকে বললাম যা তুই গিয়ে একটা পুলিশকে মেরে একটা লোককে মেরে আয়, বলবো কোনো দাম, এখানে কোনো ক্ষমতাই নেই। তাহলে এই যে কাউন্টগুলো বাড়ছে, বেসিক্যালি ম্যাচিওর নাম্বারটা যতটা না বাড়ছে, ইমম্যাচিওর নাম্বারটা কিন্তু তত বেশি বেড়ে যাচ্ছে। যার ফলে কি হবে, এদের কাউন্ট অনেক বেশি, দেখে আমার WBC তো অনেক বেড়ে গেছে, তাহলে তো মানে
প্রোটেকশান দেওয়ার কথা, কিন্তু প্রোটেকশান দিতে পারছে না। কেন? ইম্যাচিওর নাম্বারটা বেশি বেড়ে গেছে। তাহলে এদেরকে রিপিটেড ইনফেকশন হবে, বারবার ইনফেকশন হবে। হতে পারে একটা বুকে নিউমোনিয়া হয়ে গেল, বারবার জ্বর সর্দি হয়ে যাচ্ছে, টাইফয়েড হয়ে যাচ্ছে, এটা সেটা হয়ে যাচ্ছে। এটা আর প্লেটলেট কাউন্ট করো, তাহলে এখানে কি হবে? তাহলে এটা হলো অ্যানিমিয়া, রক্ত কমে গেছে, দুর্বল, খেতে ভালো লাগছে না, খুব হাঁটাচলা করলে হাঁপিয়ে যাচ্ছি, কারণ অক্সিজেন ট্রান্সপোর্ট মেকানিজমটা ভালো করে হচ্ছে না। আর ইম্যাচিওর ডাব্লিউবিসি বেড়ে যাওয়ার জন্য কি হবে? ইনক্রিজ রিস্ক অফ ইনফেকশন, বারবার জ্বর হয়ে যাচ্ছে, সর্দি কাশি হয়ে যাচ্ছে, লিম্ফ নোডগুলো বড় হয়ে যাচ্ছে। আর প্লেটলেট কমে গেলে কি ব্লিডিং ম্যানিফেস্টেশন হবে, দাঁত দিয়ে রক্ত পড়ছে, নাক দিয়ে রক্ত পড়ছে। ধরুন একটা বাচ্চা, আমার 5 বছরের একটা বাচ্চা আমার কাছে এসছে, মা এসে বললো একবার বারবার জ্বর হচ্ছে, তারপর বললো নাক দিয়ে রক্ত পড়ছে, দাঁত দিয়ে রক্ত পড়ছে, ঠিক আছে, আমি চোখটা টেনে দেখলাম প্যালার হয়ে গেছে। আমার মাথায় কিন্তু সঙ্গে সঙ্গে ক্লিক করবে যে একটা পসিবিলিটি ব্লাড ক্যান্সার। না, সেটা নাকের রক্ত পড়া আপনার 1000টা কারণ আছে। নাক দিয়ে রক্ত পড়লো মানে প্লেটলেট কমে গেছে, আর ওই মানে ব্লাড ক্যান্সারের ব্যাপারটা সেরকম নয়, ঠিক আছে। বলছি না, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা। হ্যাঁ, যাদের নাক দিয়ে রক্ত পড়ে একটা আমাদের মাথায় থাকেই ব্লাড ক্যান্সার হতে পারে, মানে বা প্লেটলেট কাউন্ট কমে গেছে, সেটা মাথায় থাকে। দেখবেন যে যারা ওই মানে কালাজ্বরের যে পেশেন্টগুলো হয়, তাদের হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়তে শুরু করবে, আর সিবিসি করে দেখুন প্লেটলেট কাউন্ট কমে গেছে। মানে যাদের কালাজ্বর হয় ওদের প্লেটলেট কাউন্ট কমে যায়, প্রচণ্ড নাক দিয়ে ব্লিডিং হয়। প্লেটলেট কমলে যে কোনো পোটেনশিয়াল সোর্স থেকে একটা ব্লিডিং হবে, নাক দিয়েও হতে পারে, কিন্তু নাক দিয়ে রক্ত পড়ছে মানে প্লেটলেট কমে গেছে ব্যাপারটা নয়। তারা আবার অনেক সব থেকে নাক দিয়ে রক্ত পড়ার সবথেকে কমনেস্ট কারণ, বিশেষ করে বাচ্চাদের, ওরা কি না হাত ঢুকিয়ে দেয় বারবার। আমাদের সামনে যে জায়গাটা আছে না, ওখানে 3-4টা ভেসেল দেয়, ওটা লিটল সেরিয়া বলা হয়। ওটা এত সেন্সিটিভ, একটু ট্রমা হলেই ব্লিডিং হতে শুরু করবে, বা কারো প্রেশার অনেক বেশি হাই হয়ে গেছে, ভেসেলগুলো রাপচার করে যাবে, ঠিক আছে। তো সেটা অনেক কারণ আছে, আমি সিম্পলি ওটা বোঝানোর চেষ্টা করি। তাহলে যখন একটা কারো যদি ব্লাড ক্যান্সার হয়, ঠিক আছে, হিমোগ্লোবিন আমি কম পাবো, তার জন্য পেশেন্ট লেথার্জিক হয়ে যাবে, ডাব্লিউবিসি বেড়েছে, ইম্যাচিওর কাউন্ট হবে, বারবার ইনফেকশন হবে, হতে পারে জ্বর হচ্ছে, বুকে নিউমোনিয়া হয়ে যাচ্ছে। আর প্লেটলেট কমে গেলে ব্লিডিং টেন্ডেন্সি, অনেক ছোট বাচ্চাদের ব্লাড ক্যান্সার ALLটা এইভাবে ডায়াগনোসিস হয়, বারবার জ্বর হচ্ছে, হ্যাঁ সন্দেহ হয় আমাদের। আমরা তো যে কোনো ছোটো বাচ্চা যখনই এসে বলে ঘন ঘন জ্বর হচ্ছে, আমরা চুপচাপ সিবিসি টেস্ট করতে দিয়ে দিই, বলি না যে আমি কেন দিলাম আমি জানছি, আর রিপোর্টটা দেখলাম, ঠিক আছে, আমি বাড়ির লোক কিছু বললাম না। সবার ক্ষেত্রে তো আমি পাবো না, কিন্তু মাথায় ওটা থাকে না, একটা বাচ্চার বারবার জ্বর আসছে, মানে মাঝে মাঝে সর্দি কাশি হয়ে যাচ্ছে, বুকে নিউমোনিয়া হয়ে যাচ্ছে, মাথায় কিন্তু আমাদের থাকেই যে LL হয়ে যায়নি। তো আমরা পেশেন্টকে বলি না, এক্সপ্লেন করি না, বললে তো ঘাবড়ে যাবে। সিবিসি টেস্ট করতে দিয়ে দিলাম, রিপোর্টটা নর্মাল আছে, আমি শান্ত হয়ে গেলাম। কিছু গণ্ডগোল থাকলে আমাকে বলতে হবে, সব কিছু পেশেন্ট আগে থেকে তো খুলে বলার দরকার নেই। এইটা একটা হলো। আর একটা কি বলতে চাইছিলাম ভুলে গেলাম। ডাব্লিউবিসি থেকে বলবো, তাহলে ডাব্লিউবিসিতে আমরা ছিলাম, ঠিক। হ্যাঁ, এবার যেটা বলি, সরি, প্লেটলেটে আমরা ছিলাম, আমি কোথায় চলে যাচ্ছি, একটা প্লেটলেটেই ছিলাম আমরা, ঠিক আছে। একটা জিনিস দেখবেন, এটা বাচ্চাদের বেশি হয় আর বড়দেরও হয়, না হওয়ার কিছু নেই। যে কোনো একটা বাচ্চা হতে পারে আগে থেকে জ্বরের জন্য আপনাকে দেখাচ্ছে, বা আমাকে দেখাচ্ছে, বা কোনো বাচ্চা ডাক্তারকে দেখাচ্ছে, হতে পারে হালকা জ্বর সর্দি হয়েছিল, কোনো মানে সিম্পলি যায়, সবাই তো ডাক্তারের কাছে আসে না, হয়তো গ্রামে ডাক্তারের প্যারাসিটামল কিছু অ্যান্টিবায়োটিক, জ্বরটা সেরে গেছে। তাহলে 4-5 দিন 7 দিন একটা জ্বর ছিল, সে ভাইরাল জ্বরটাই মোস্ট কমন, ঠিক আছে, তখনও তার কোনো সমস্যা হয় না, তো গ্রামে ডাক্তারকে দেখিয়েছিল, ওষুধ নিয়েছে, ওষুধকে জ্বরটা সেরে গেছে, সর্দি সব কিছু সেরে গেছে। 5-7 দিন যেই চলে গেল, হঠাৎ করে দেখলো বাড়ির লোক যে চামড়ার মধ্যে ফুটি মানে ডট পড়ে গেছে, এরকম মানে ব্লাড জমে গেছে গোটা শরীরে, একদম পিঠে, হাতে, শরীরে, বুকে, সব জায়গায়, ঠিক আছে। এরকম পয়েন্ট হবে, তখনই আপনার কাছে নিয়ে আসবে, এটা কি হলো, ছোট ছোট র্যাশ, না মানে অ্যাকচুয়ালি ব্লাড জমে জায়গাটা, ঠিক আছে, র্যাশ আলাদা জিনিস। এটাকে বলে আমরা পিটেচিয়াল হেমারেজ বা পিটেকিয়াল হেমারেজ। পিটেকিয়াল হেমারেজ বলে, পিটেকি মানে যে ছোটো ছোটো পিন পয়েন্ট যে ব্লিডিংগুলো হয়েছে, ওরা চামড়ার নিচে হয়, দেখতে পাই ছোটো ছোটো ব্লাড জমে গেছে, ওটা আমরা দেখলেই বুঝে যাই পিটেচিয়াল হেমারেজ হয়। পেশেন্টও পাই, আমরা ডায়াগনোসিস করি, অসুবিধা কিছু নেই। এটা কেন হয়?
এটা বেসিক্যালি প্লেটলেট কাউন্টটা কমে যাওয়ার জন্য হয়। এবারে জিনিসটা কি, যে কোনো একটা ভাইরাল ইনফেকশন হয়েছে, তাহলে ভাইরাস মানে কি ফরেন অ্যান্টিজেন শরীরে ঢুকেছে, বডি ইমিউন সিস্টেম কী করবে, তাকে মারার চেষ্টা করবে, মারতে গেলে অ্যান্টিবডি তৈরি করবে, ঠিক আছে। এবার ওই যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়, ঠিক আছে, সেই অ্যান্টিবডিগুলো সে জ্বরটা ভাইরাসটাকে হয়তো মেরে দিল, ঠিক আছে, কিন্তু সে এগুলো তখন অনেক সময় কী করে, প্লেটলেটগুলোকে মারতে শুরু করে দেয়। মানে আমাদের শরীরে বা বডিতে এমন কিছু জিনিস আছে, যেমন একটা ধরুন আমি পৃথিবীতে দুটো মানুষ আছে, ঠিক আছে, যে দেখা দুটো একই রকম দেখতে, বা জমজ ভাই, ধরুন কারো জমজ ভাই বা জমজ বোন একই রকম দেখতে, মানে কারণ জমজ ভাই জমজ বোনকে আপনি হঠাৎ করে দেখলে বুঝতে পারবেন না যে দুটোর মধ্যে কে অ্যাকচুয়ালি, কিন্তু বাবা মা যদি জন্ম থেকে তাকে দেখে আসছে তারা বুঝতে পারে যে কে আছে কোনটা, কিন্তু আমি হঠাৎ করে চিনতে পারবো না। এটাকে আমরা কি বলি, বা বলি না যে শাহরুখ খানের মধ্যে লুকা লাইক, বা কেউ কারো গলার মিমিক্রি করছে, মানে আমি যেরকম কথা বলি মিমিক্রি করছে। তো মলিকুলার মিমিক্রি বলে একটা কথা আছে, মানে হচ্ছে যে আমার শরীরে যেমন ধর প্লেটের কিছু অ্যান্টিজেন কম্পোনেন্ট আছে, তো তার সিমিলার কিছু স্ট্রাকচার হয়তো কোনো ভাইরাসের দেহে আছে, সেই ভাইরাসটা আমার শরীরে ঢুকেছিল, তাহলে বডি কী করে সেই ভাইরাসে সেই অ্যান্টিজেনগুলো এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে, সেই অ্যান্টিবডিগুলো কি ওই অ্যান্টিজেনগুলোকে চেনে। এবার আমার শরীরে ঘুরতে ঘুরতে দেখলো যে সিমিলার টাইপ অফ অ্যান্টিজেন আর প্লেটলেটের মধ্যে আছে, সে তো আর জানে না যে কোনটা ভাইরাসের আর কোনটা প্লেটলেটের, সে দেখছে একই রকম, সে তখন যেমন ভাইরাসের অ্যান্টিজেনগুলোকে মারছে, ও পাশাপাশি কী করছে আর সেই প্লেটের অ্যান্টিজেনগুলোকে মারতে শুরু করলো, তাহলে প্লেটলেটগুলো ধ্বংস হবে। এই মেকানিজমটাকে বলা হয় মলিকিউলার মিমিক্রি, মানে মলিকিউলের মধ্যে সিমিলারিটি রয়েছে, ঠিক আছে, তখন প্লেটলেট কাউন্টগুলো কমতে শুরু করে। তাহলে এটা ইমিউন প্রসেস, মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন মানে হচ্ছে ইমিউন প্রসেস। তখনই ওই প্লেটলেটগুলো যখন ভাঙতে শুরু করে, প্লেটলেটগুলো কী করে, ভেঙে যায় বা মরে যায় বা ডিগ্রেডেড হয়ে যায়। তাহলে বডিতে ক্লটিং মেকানিজমটা কম, তখন কী হয়, ওই চামড়া নিচে নিচে ওই ব্লাড পয়েন্টগুলো জমে যায়। এর নাম আছে আইটিবি বলে থাকি আমরা। ইমিউন মানে কি, ইমিউন মেকানিজমের মাধ্যমে হয়েছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়েছে, ওটা ইমিউন সিস্টেম ইমিউন মেকানিজম বলে। আর টি মানে হচ্ছে থ্রম্বোসাইটোপেনিক। প্লেটলেটের আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট, যার নাম প্লেটলেট তার আরেকটা নাম হচ্ছে কি থ্রম্বোসাইট। সাইট মানে কি, থ্রম্বো মানে থ্রম্বাস, থ্রম্বাস মানে বেশি ক্লট ফর্মেশন। তাহলে প্লেটলেট কি ক্লট ফর্মেশনে হেল্প করে কেটে গেলে, সেই জন্য তার আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট। আর সাইটও হয়ে গেল পেনিক, মানে পিনিয়া, পিনিয়া মানে কি কম, মেডিকেল সায়েন্সে পিনিয়া কথাটা মানে হচ্ছে লেস বা কম, যেটাকে বলি আমরা, ঠিক আছে। আর যদি প্লেটলেট কাউন্ট বেড়ে যায় তাহলে দেখুন, তাহলে একটা হচ্ছে প্লেটলেটের একটা নাম হলো কি থ্রম্বোসাইট, যদি নাম্বারটা কমে যায় তাহলে তাকে বলছি আমরা থ্রম্বোসাইটোপিনিয়া। আর নাম্বারটা যদি বেড়ে যায় তাহলে আমরা কি বলবো, থ্রম্বোসাইটোসিস। নাম্বারটা বেড়ে গেলে আমরা কি বলবো, থ্রম্বোসাইটোসিস, আর কমে গেলে বলবো থ্রম্বোসাইটোপিনিয়া, ঠিক আছে। তাহলে ইমিউন থ্রম্বোসাইটোপেনিক। আর ওই যে ছোটো ছোটো ব্লাড পয়েন্টগুলো জমে যেতে পিটে গিয়া হচ্ছে, তা আরেকটা নাম হচ্ছে পারপিউরা। তাহলে ইমিউন মেকানিজমের মাধ্যমে থ্রম্বোসাইট প্লেটলেট কমে গেছে, কমে গিয়ে ব্লাডে ছোটো ছোটো ব্লাড পয়েন্ট জমে গেছে স্কিনের মধ্যে, সেটাকে বলছি আমরা পিটেকিয়া বা পারপুরা। এর ট্রিটমেন্ট কিচ্ছু নেই, এটা ভাইরাল ইনফেকশান থেকে হয়েছিল। শুধু আমাকে খেয়াল রাখতে হবে যে পেশেন্টের কোনো প্রবলেম হচ্ছে কিনা, হ্যাঁ, 5 দিন 7 দিন 10 দিন অটোমেটিক সেরে যাবে, এটা একটা ভালো জিনিস, এটার প্রগনোসিস কিন্তু খুব ভালো। হ্যাঁ, না প্লেটলেট আবারও বলছি, প্লেটলেট কেন কমছে তার আবার অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো এটা কোনো ট্রিটমেন্ট লাগে না, শুধু পেশেন্ট অবজারভেশনে রাখতে হবে। এর আবার কিছু অ্যাটিপিক্যাল ফর্ম আছে, সেটা তো বলছি না, মানে এক একটা জিনিস হচ্ছে এক একটা জায়গা আলাদা জিনিস। হ্যাঁ চলে আসছি, হয়ে গেল, এই পড়াচ্ছিলাম, হয়ে গেছে, চলে আসছি। এবার প্লেটলেট তো অনেক কারণে হয়, ডেঙ্গু ইনফেকশন হয় আমাদের শরীরে, প্লেটলেট কমে যায়। ডেঙ্গুতে কেন প্লেটলেট কমে যায়, মেকানিজম সেম, ভাইরাস ঢুকেছিল, বডি অ্যান্টিবডি তৈরি করেছে, ভাইরাসকে মেরেছে, সেই অ্যান্টিজেনগুলো সেই অ্যান্টিবডিগুলো
আমাদের প্লেটলেট সিমিলারিটি রয়েছে মলিকুলার মিমিক্রি, সেম যে মেকানিজম বললাম, এটা কিন্তু মানে এতে হয় না, মানে ডেঙ্গু ইনফেকশন হয় না, এটা অন্য কোনো ভাইরাস ইনফেকশন থেকে হয়। আর ডেঙ্গুতে যেটা হয় মেকানিজম হচ্ছে সেম, সেই অ্যান্টিবডিগুলো ভাইরাসকে মারার জন্য তৈরি হয়েছিল, এবার তারা প্লেটলেটকে মারতে শুরু করলো। সেই জন্য ডেঙ্গু পেশেন্টের প্লেটলেট কমে গেলে কী ট্রিটমেন্ট, কী ওষুধ, কোনো ওষুধ নেই, শুধু আমার অবজার্ভ ফলো আপ করতে হবে। ঠিক আছে, ফলো আপটা আমরা কীভাবে করবো সেটা একটু বলে দিই। তাহলে এটা একটা আইটিপি বললাম, আরেকটা আইটিপি হয় যেটা আবার এমনিতে হয়, কোনো ভাইরাস ইনফেকশন ছাড়াই হয়, তারও কিছু মেডিসিন সব কিছুরই আছে কম বেশি, কিন্তু অ্যাকচুয়ালি কোনো মেডিসিন নেই। আমাদের শুধু দেখতে হয়, মানে ফলো আপে রাখতে হয় পেশেন্টকে, যে প্লেটলেট কমে গেছে কি না। প্লেটলেট বাড়ানোর কিছু মেডিসিন অবশ্যই আছে, নেই সেটা একদমই না, কিন্তু সবসময় দরকারও পড়ে না, শুধু পেশেন্টকে ফলো আপে রাখতে হয়। এবার কোনো ডেঙ্গু পেশেন্ট বা আইটিপির পেশেন্ট, যেটা ক্লাসিক্যাল আইটিপি বললাম, আমরা কি করি এবার দেখুন। আমরা প্লেটলেট, কোনো একটা ডেঙ্গু পেশেন্টের 5 দিনে জ্বরটা সেরে গেল, তারপরে প্লেটলেট কাউন্টগুলো কমে যায়, ঠিক আছে। এবার আমরা প্লেটলেট কাউন্টগুলো ডেইলি করে দেখি। প্লেটলেট কাউন্টার করে এবার কি হচ্ছে, যে ধরুন কোনো একটা পেশেন্ট আমি কাউন্ট পেয়ে গেলাম 80,000, তো নাম্বারটা কমে গেছে, ঠিক আছে। এবার লোকে ভয় খেয়ে যায় যে এবার আমাকে কী করে, প্লেটলেট কমে গেছে, হ্যাঁ প্লেট কমে গেছে, লোকে বলে প্লেট কমে গেছে, কি করব, কিচ্ছু করতে হবে না। যদি এবার আমাকে দেখতে হবে পেশেন্টটাকে, যে পেশেন্টটা ক্লিনিক্যাল আমি এক্সামিন করে দেখলাম, আর তার কিছু ক্লিনিক্যাল টেস্ট আছে, সেটা আমি ওর ডিটেলসে যাচ্ছি না। পেশেন্টকে আমি দেখবো যে স্কিনে কোথাও ব্লাড পয়েন্ট জমে গেছে কিনা, কারণ ব্লিডিং টেন্ডেন্সি হবে, তো বললাম তো চামড়ানে যদি একটি ডট ডট ব্লাড জমে যেতে পারে, দেখে নিলাম ভালো করে, সেটা একটা আছে। তারপর হচ্ছে যে পেশেন্টকে বলবো, মানে জিজ্ঞাসা করি আমরা, যে দাঁত দিয়ে রক্ত, নাক দিয়ে পেচ্ছাপের রঙটা কেমন হচ্ছে, তার না সব ঠিকঠাক আছে, ঠিক আছে। বেশি করে আমরা জল খেতে বলি। এই সময় পেশেন্টকে অ্যাক্টিভিটি কম রাখতে হবে, কারণ যত আমি পেশেন্ট হাঁটাচলা করবো, দৌড়াবো, কাটা কেটে যেতে পারে, ট্রমা হতে পারে, তাহলে একটু কেটে গেলে ব্লিডিং বেশি হবে। তাহলে পেশেন্টকে আমরা কি বলবো, রেস্টে থাকুন, নর্মাল বাড়ির মধ্যে অ্যাক্টিভিটি করুন। সে সময় ওই নখ কাটা বা কোনো কিছু না করাই ভালো, সেলুনে যাওয়া, দাড়ি কাটা না করাই ভালো, কারণ কেটে গেলে প্রচুর ব্লিডিং হবে। পেশেন্টও শক্ত খাবার খেতে নিষেধ করে, নরম খাবার খেতে বলে, তার কারণটা কি, শক্ত খাবার খেলো, হয়তো দাঁত ছিঁড়ে গেল, কোথাও কেটে গেল, পেটের মধ্যে গিয়ে একটা ইনজুরি হলো, ঠিক আছে, তাহলে ব্লিডিংটা বেশি করে হবে। সে সময় কোনো ইনজেকশন আমরা চেষ্টা করে না দেওয়ার, এবার পেশেন্ট তো খারাপ হয়ে গেছে, হাসপাতালে ভর্তি, যারা চ্যানেল করছে সেটা আলাদা জিনিস। যদি সেরকম ইনজেকশন দেওয়ার মতো পরিস্থিতি না হয়, আমরা চেষ্টা করব সেরকম কিছু না করার। পেশেন্টকে বেশি করে জল খেতে বলবো, আর ডেলি আমরা প্লেটলেট কাউন্টটা করে দেখি। এবার যদি দেখা যায় যে পেশেন্ট এমনি স্টেবল আছে, ঠিক আছে, কোনোরকম কোনো ব্লিডিং টেন্ডেন্সি আমি কোথাও দেখতে পাচ্ছি না, আমাকে কিচ্ছু করতে হবে না। 4 দিন 5 দিন যাবে, আস্তে আস্তে প্লেটলেট কাউন্ট বাড়তে শুরু করবে, ঠিক আছে। এবার হচ্ছে যদি দেখা যায় যে আমি কারো 90,000ও হয়ে যেতে পারে, কারো 70,000ও হতে পারে, 50,000ও হতে পারে, তাহলে এসব ক্ষেত্রে আমি কিচ্ছু করতে হবে না, যেগুলো বললাম ফলো আপ করতে হবে। যদি দেখা যায় যে কাউন্ট কমে গেছে অথচ ব্লিডিং দেখা যাচ্ছে, তখন কিন্তু আমাকে পেশেন্টকে প্লেটলেট দিতে হবে, যদি ব্লিডিং টেন্ডেন্সি থাকে। আর ওই যে বলে যে পেঁপের দুধ খেলে, হেন খেলে, তেন খেলে প্লেটলেট কাউন্ট বাড়ে, এগুলো প্রপার গবেষণাতে কোনো প্রমাণ হয় না, হয়নি আজ পর্যন্ত, ঠিক আছে। লোকে বলে পেঁপের পেঁপে খান, ওই ক্যারায়া পেপায়া কিছু থাকে, খেলে না গেলে লাভ কিছু হয়নি, এটা একটা জিনিস। আর যদি কারো প্লেটলেট কাউন্ট 10,000-এর নিচে চলে যায় অথচ ব্লিডিং, তখন হয়তো ব্লিডিং নেই, তাহলে কি আমাকে প্লেটলেট দিতে হবে, মানে প্লেটলেট ট্রান্সফিউশন দিতে হবে, যে ব্লাডের মতো পাওয়া যায়। তাহলে ডেঙ্গু পেশেন্টের ক্ষেত্রে বা এমনি আইটিপি পেশেন্ট হোক বা আইটিপি থ্রম্বোসাইটের পারফিউরে যাই হোক না কেন, যদি প্লেটলেট কমে যায়, যদি পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি থাকে, কাউন্টার যা কিছু হতে পারে, 10,000 হতে পারে, 20,000 হতে, 15,000, 30, 40, 50, 60, 90, যাই কাউন্ট থাকে, ব্লিডিং টেন্ডেন্সি আছে মানে আমাকে প্লেটলেট দিতে হবে। আর যদি কাউন্ট 10,000-এর নিচে নেমে যায়, ব্লিডিং থাক আর না থাক, আমাকে প্লেটলেট দিতে হবে, নাহলে পেশেন্ট শুধু অবজারভেশন আমাকে রাখতে হবে, ঠিক আছে। আজকে এটুকুই থাক।